নান্দিপটের ষষ্ঠদশ নারীর মঞ্চ উৎসবের শেষ দিন। আমরা প্রতি বছরই নারীর মঞ্চ উৎসবের শেষ দিনে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করে থাকি। গত বছর আমরা বাদল সরকারের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্মারক বক্তৃতার আয়োজন করেছিলাম। এবছরে তৃপ্তি মিত্র স্মারক বক্তৃতার আয়োজন করেছি তৃপ্তি মিত্রের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে। আমাদের আজকের বিষয় ভারতের নাট্যশাস্ত্রের উপরে আলোচনা, সাধ্য সাধন এবং ইতি কর্তব্যতা। আজকের বিষয়টির উপরে আলোচনা করবেন শ্রীযুক্ত পিয়াল ভট্টাচার্য এবং আজ এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন ডক্টর নন্দিনী ভৌমিক। আমি প্রথমে এই দুজন অতিথিকে এই আলোচনা মঞ্চের আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমরা প্রথমে এই দুজন অতিথিকে নান্দিপটের পক্ষ থেকে বরণ করে নেব। নান্দিপটের পক্ষ থেকে পুষ্পস্তবক এবং একটি স্মারক উপহার দেওয়া হবে। প্রথমে শ্রীযুক্ত পিয়াল ভট্টাচার্যকে আমরা বরণ করে নিচ্ছি। নান্দিপটের পক্ষ থেকে বরণ করছেন শ্রীমতী সর্বাণী ভট্টাচার্য। একটি স্মারক নান্দিপটের পক্ষ থেকে ষষ্ঠদশ নারীর মঞ্চ উৎসব। এবার আমরা সঞ্চালক ডক্টর নন্দিনী ভৌমিককে বরণ করে নেব। ডক্টর নন্দিনী ভৌমিককে আমরা বরণ করছি। সর্বাণী ভট্টাচার্য নান্দিপটের পক্ষ থেকে একটি স্মারক নিচে রেখে দাও, কেউ হেল্প করো না। প্রাথমিক এই কাজটির পরে আমি নান্দিপটের পক্ষ থেকে ডক্টর নন্দিনী ভৌমিকের হাতে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করার দায়িত্ব অর্পণ করছি। আজকে আমার বড় আনন্দের দিন। নান্দিপটে অভিনয় করেছি, আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। সমাগত দর্শক, শ্রোতৃবৃন্দ, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। একটা ভারী সুন্দর বিষয় নির্বাচিত হয়েছে আজকে সন্ধ্যের জন্য। এর জন্য নান্দিপটকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর আমাকে এইরকম একটি বিষয়ে আলোচনার সময় সঞ্চালনার দায়িত্বে ডাকা হয়েছে বলে আমার আরও ভালো লাগছে। আমি তো ঘরেরই মানুষ, খুব তৃপ্তি অনুভব করছি। সরাসরি আমরা বিষয়ে চলে যাই। শ্রদ্ধেয় পিয়াল ভট্টাচার্য, তাকে তার একটা সংক্ষেপে তার পরিচয় দেব। এই সংক্ষেপে পরিচয় দিতে গিয়ে আমাকে খুব হাড় ভাঙা খাটনি খাটতে হয়েছে। এত বড় মাপের একজন বিদগ্ধ শিল্পী, ভারতীয় নাট্য ইতিহাসের সন্ধানের ক্ষেত্রে তিনি খুব বড় নাম। এ বিষয়ে নিরন্তর গবেষণার পাশাপাশি নাট্যশাস্ত্রাদি মহামূল্য প্রাচীন গ্রন্থে যে দিক নির্দেশ রয়েছে, শ্রদ্ধেয় পিয়ালবাবু তা হাতে কলমে চর্চা এবং প্রয়োগ করে চলেছেন নিপুণ হাতে। বিগত 20 বছর ধরে তিনি মার্গ নাট্যের প্রবর্তক, বহু সংস্কৃত নাট্যের পুনর্গঠনের নির্দেশক। এর জন্য তাকে শিখতে হয়েছে উত্তর এবং দক্ষিণী শাস্ত্রীয় সঙ্গীত, কথাকলি অভিনয় শৈলী, বিভিন্ন বাদ্যযন্ত্র
প্রভৃতি, খুব অল্পেই বললাম, মানে ওনার ভাণ্ডারে বহু বহু জিনিস যা তিনি শিখে ফেলেছেন। বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, মালায়ালাম ভাষায় সমান দক্ষ পিয়াল ভট্টাচার্য বহু পুরস্কার এবং সম্মাননায় ভূষিত। আজ তার কথা শুনব, এ আমাদের বিরল সৌভাগ্য। সরাসরি বিষয়ে উপস্থাপনা করছি। আমাদের সংস্কৃত ভাষায় আমরা বলি ভারতা সাধ্য সাধনা ইতি কর্তব্যতা। এই বিষয়ে শ্রদ্ধেয় পিয়াল ভট্টাচার্যকে সরাসরি কথা বলতে অনুরোধ করছি। সাধ্য সাধনা ইতি কর্তব্যতা, এই টার্মিনোলজিটা কিন্তু অ্যাকচুয়ালি মীমাংসার। আচ্ছা, এইবার ব্যাপারটা হয়েছে যে যখন আমরা রিসার্চ করি আমাদেরকে পরিভাষা তৈরি করতে হয়। পরিভাষায় কথা না বললে কথার মধ্যে মানে যে শব্দটা প্রয়োগ করা হবে শব্দটার মধ্যে অনেক কনফিউশন থাকবে। যাতে শব্দের মধ্যে কোনো কনফিউশন না থাকে তার জন্য যে শব্দ প্রয়োগ করা হয় শাস্ত্র লেখার সময় তার নাম পরিভাষা। এবং এই কারণেই এটা একটা বড় প্রবলেম, শাস্ত্রগুলো ডিকশনারিগত মিনিংয়ে বুঝলে একদম অন্য মানে তৈরি করে ফেলে আর গণ্ডগোলের দিকে মানে তৈরি করে, যেটা একটা বিরোধাভাস তৈরি হয়ে যায়। তা ঠিক আছে, আমার মেন কারণ শাস্ত্র প্রচারের নয়, মেন বিষয়টা ছিল যেহেতু আমি নিজে দুই রকমের থিয়েটার ফর্ম নিজে প্র্যাকটিক্যালি শেখা, একটাতে আমি এক্সপার্ট, আমার এক্সপার্টাইজেশন করা, আর একটা আমার তার স্পেশালাইজেশনে শেখা। একটা কথাকলি একটা কুডিয়াট্টম, দুটো একই দেশের কিন্তু দুটো দুই টাইম স্পেসের। একটা মানে 10th সেঞ্চুরি থেকে ডেভেলপ হয়ে 16th সেঞ্চুরি জার্নি করার পর নিচের দিকে নেমে যায়, আর যখন নিচের দিকে নামছে তখন অন্য কিছু ফর্মগুলোর ওপরের দিকে উঠতে থাকে। সেই একটা ফর্ম তীব্রভাবে ওপরের দিকে উঠে কথাকলি নাম নিয়ে একটা ক্লাসিক্যাল ডান্স হিসেবে খেতাব পায়। আমার প্রশ্ন ছিল যে এটাকে ক্লাসিক্যাল ডান্সে খেতাব কেন দেওয়া হলো, এটাকে নাট্যে মানে থিয়েটারে খেতাব দেওয়া হলো না কেন? তখন বোঝা গেল পরবর্তীকালে যে কিছু নোয়ান্সেস থাকে সেই নোয়ান্সেস দেখে এই ক্যাটাগরিতে ফেলা হয়। কিন্তু যখন ক্যাটাগরাইজেশন করা হয়েছিল তখন সেই টার্মিনোলজিগুলো আমাদের দেশে পপুলার হয়নি। যেমন আমাদের দেশে নাট্যের অনেক ভাগ আছে। এক নম্বর হচ্ছে যেটাকে আমরা বলি গীতিনাট্য, ওটাকে বলে রাগ কাব্য। ওটা এক রাগ কাব্য, অনেক রাগ কাব্য। কথাকলি যে আট্যক কথা মানে যেটা ওদের স্ক্রিপ্ট, সেটা অনেক রাগ কাব্য, অনেক রাগে সেটাকে গাওয়া হবে এবং গিয়ে সেটাকে অ্যাক্টিং করা হবে। যেহেতু গাওয়া হচ্ছে, যেহেতু বাচিক বলা হয় না, তাই এটাকে ওরা থিয়েটারে প্রদান করে রাখতে পারেনি। সেখানে কুডিয়াট্টম কী করে, কুডিয়াট্টম বাচিক বলে কিন্তু সেটা বাচিকে আটকে থাকে না। ওদের প্রধান হচ্ছে অঙ্কুরাভিনয়। ওরা যে বাচিকটাকে বলবে এবার সেটাকে ওরা অঙ্কুরিত করতে থাকবে, অঙ্কুরিত করতে থাকবে, অঙ্কুরিত করতে থাকবে। ওই স্টাইলটা একটা অন্যভাবে ডেভেলপ করেছিল, যেটা একটা মেথড অফ অ্যাক্টিং যেটা ডেভেলপ করে মানে শুরু হয় 10th সেঞ্চুরিতে, কিন্তু পরবর্তীকালে চলতে চলতে এটা একটা পিকে পৌঁছয় 12th-13th সেঞ্চুরিতে। সেই মেথড অ্যাক্টিংটা কি অঙ্গধ্বনি, এইটার নামই অঙ্গধ্বনি। এখানে ধ্বনি কাব্য বলা হয়, যেরকম আমাদের দেশে ধ্বনি কাব্য আছে তেমনি এটা একটা জায়গায় পৌঁছয় যে আমরা শরীর দিয়ে এরকম ধ্বনি কাব্য তৈরি করতে পারবো কিনা। তা আমাদের যেহেতু যদি কাব্য বলা হয় তার মধ্যে 3টে লেয়ার থাকে, একটা হচ্ছে অভিধা, একটা হচ্ছে লক্ষণা, একটা হচ্ছে ব্যঞ্জনা, তারপরে থাকে ঔচিত্য, তারপরে থাকে ধ্বনি, তারপরে থাকে রূঢ়ি, তারপরে থাকে যোগরূঢ়ি। এতগুলো লেয়ারের মধ্যেওকে মানে নিয়ে যাওয়া হয়, এটা একটা যে যা বলবে। তা এখন যখন নাট্যে আসে তখন যারা নট তাদের একটা ইগোয় হয় যে আচ্ছা কবি তো এরমভাবে তৈরি করেছে, তাহলে আমরা যখন এটাকে অ্যাক্টিং করব আমাদের কন্ট্রিবিউশনটা কী? এত ম্যাক্সিমামটা কবি দেখছি করে দিয়েছে, তাহলে আমাদেরও এরম অনেক কিছু অ্যাড করতে হবে যাতে আমরা কবির কবিত্বকে ছাপিয়ে যেতে পারি খানিকটা। কবির কবিত্বে আটকে গেলে হবে না। ঠিক আছে, কবিও ট্যালেন্টেড, আমরাও ট্যালেন্টেড, তাই দেখবেন অনেক নাটক আছে যে নাটকের প্রস্তাবনায় বলছে নাট্যেষু দক্ষাবয়ম। হ্যাঁ, কবি এটা লিখেছে বটে, কিন্তু অভিনয়ে তো আমরাই দক্ষ। তোমরা যা লিখেছো লিখেছো, এটাকে আমরা কীভাবে অভিনয় করব সেটা আমরা দেখছি।
তো তখন এটা হতে গিয়ে কুডিয়াট্টাম এমন একটা অভিনয় তৈরি করে যেটার নাম হচ্ছে চতুরাবৃত্তি, যেটা ওদের ভাষায় বলে নালাবৃত্তি। ওরা প্রথমে ডায়লগটা বলবে, তারপরে ওই ডায়লগটাকে ওরা শুধু মুখ দিয়ে অভিনয় করবে, তার পরের লেয়ারে ওরা মুখ আর শুধু বডি অ্যাড করবে, তার পরের লেয়ারে ওরা চলে ফিরে ওটাকে বিস্তার করতে শুরু করবে। এটার নাম মুখজ, শরীরজ, চেষ্টাকৃত। আর প্রথমে যে ডায়লগটা বললো ওটা বাচিক। এইটা একটা টাইপের মেথড যেটা আমাদের দেশে ঠিক মেথড বলে শেখানো হয়নি। আমাদের দেশে আমরা জানি ওটা কুডিয়াট্টাম, এটা কাথাকলি নামে জানি। এই অ্যাক্টিং মেথডগুলো আমাদের সামনে কিন্তু আসেনি। সেখান থেকে সেটা চলতে 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 আর একটা মেথডের জায়গা তৈরি হলো। ওটা যেহেতু পুরো সংস্কৃতে ছিল 13 সেঞ্চুরি অবধি, এদিকে যদি হিস্ট্রি দেখেন 12 সেঞ্চুরি থেকে কিন্তু দেশি স্ক্রিপ্ট ডেভেলপ শুরু হয়, এবং সেটা রাজারাই করেছে, কিন্তু সেটা দেশের লোক না। যেমন কাকাতীয় রাজারা কিন্তু ওড়িয়া স্ক্রিপ্ট ডেভেলপমেন্টের পেছনে বিশেষভাবে সহায়তা করেছে। তাই দেখবেন অন্ধ্র স্ক্রিপ্ট আর ওড়িয়ার স্ক্রিপ্টের মধ্যে সিমিলারিটি আছে, এবং তার জন্য ওরা অনর্গল অর্থ ব্যয় করেছে। তাই এটা 12 সেঞ্চুরি থেকে শুরু হয়। অতএব যখন 12 সেঞ্চুরি শুরু হচ্ছে, এর রেসটা কিন্তু আরও 300 বছর আগে নিতে হবে যেখান থেকে আসছে। মানে এটা বোঝা যায় 5-6 সেঞ্চুরি থেকে এই রেসটা শুরু হয়। তাই জন্য দেখা যায় যে আপনি যদি নাটক, যদি আমরা সংস্কৃত নাটককে যদি ক্রমে হিস্টোরিক্যালে নামাতে থাকি, লাস্টে এসে হয়ে যাচ্ছে সব প্রাকৃত নাটক, কর্পূর মঞ্জরি, সব প্রাকৃত নাটক হয়ে যাচ্ছে। এবং এই প্রাকৃতের পর একটি বই আছে, যে বইটি এখন খুব রেয়ার, কিন্তু ইন্টারনেট আর্কাইভে নেই, এক্সোটিক ইন্ডিয়া এখন অ্যাভেলেবেল। সেটা হচ্ছে মধ্যযুগীয় মৈথিলি নাটক। এই মধ্যযুগীয় মৈথিলি নাটকের একটি বই আছে, যে বইটায় 12 সেঞ্চুরি থেকে 14 সেঞ্চুরি অবধি কী কী মৈথিলি নাটক লেখা হয়েছিল। তাতে দেখা যায় প্রথম দিকের মৈথিলি নাটকে সংস্কৃত বেশি, তারপরের মৈথিলি নাটকে সংস্কৃতটা শুধু শ্লোকে, ডায়লগগুলো মৈথিলি হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে টোটালটাই মৈথিলি ভাষায় হচ্ছে। এরম আমাদের কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকেও পাবলিশ করা হয়েছে নেপালে লিখিত মৈথিলি নাটক বলে। সেখানে প্রায় 4-5টি মৈথিলি নাটক পাওয়া যায় এরকম। তো এবার সংস্কৃত, তারপরে আসছে প্রাকৃত, প্রাকৃতের পরে এবার আমাদের অপভ্রংশে ঢুকছে। কারণ আমাদের যে প্রাকৃত আছে, প্রাকৃতটা কিন্তু অ্যাকচুয়ালি অপভ্রংশই। পুরনো যে প্রাকৃত তার নাম ছিল পালি, ঠিক আছে, পুরনো প্রাকৃতকে পালি বলা হতো। তারপরের যে প্রাকৃত হলো সেগুলোর অনেক ভাগ ছিল, পৈশাচী প্রাকৃত, ষৌড়শিনী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত। এর পরে যেটা এলো সেটা হলো অপভ্রংশ। অপভ্রংশ মানে কিন্তু খারাপ ভাষা নয়, আমরা এগুলোকে একটু অন্যরকম মানে নিয়ে নিয়েছি। অপভ্রংশ মানে এর থেকে আবার ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। ভ্রংশ মানে এর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা অপভ্রংশ শব্দটা দেখবেন শুনলে একটা কানে অন্যরকম কিছু বাজবে। এটা আমাদের গণ্ডগোল, এবং এটা মানে আমাদের অর্থ যে সঞ্চিত আছে তার গণ্ডগোল। যেমন তর্ক, তর্ক লোক ভাষায় মানে কি মুখে মুখে তর্ক করা। আমরা বলি এই মুখে তর্ক করো না, কিন্তু যখন তর্কশাস্ত্র তখন তার নাম আর্ট অফ ডিবেটিং। তখন ওটা তর্ক করা নয়, মানে তুমি কি করে কোয়েশ্চেনিং করবে, আর্গিউ করবে সেটা শিখছো। এনিওয়ে, এই যে লাইন আপটা পুরো যখন আমি দেখতে পেলাম, এটা সব দেশে 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 কীভাবে হচ্ছিল, এইটা আমার খোঁজার মেনলি ইন্টারেস্ট হয়। তাই জন্য আমি যখন কলামণ্ডলে গেছিলাম, প্রথম প্রশ্ন করেছিলাম যে এটাকে আপনারা যে সংস্কৃত থিয়েটার বলছেন, এটা কোন ধরনের সংস্কৃত থিয়েটার। তখন বললো এটা কেরালার ইন্ডিজিনিয়াস সংস্কৃত থিয়েটার, এটা কেরালার ইন্ডিজিনিয়াস সংস্কৃত থিয়েটার। আমি বললাম তো ইন্ডিজিনিয়াস হলে এর যে ইন্ডিওজেনোসিটি বা তার যে নেস, সেটা কী কী আছে, সেটা বুঝতে আমার 5 বছর সময় লেগেছিল, কারণ ওই ভাষায় কেউ বোঝাতে পারছিল না। এটার মধ্যে কি কোনো অ্যাক্টিং মেথড আছে, এটার মধ্যে কি কোনো পেডাগজি আছে, এটার মধ্যে কি কোনো মেথডোলজি আছে। ওদের সবই আছে, যেমন চিট্টা বলে, ওরা মেথডোলজিকে মেনলি বলে চিট্টা, যে মেথডে ওরা জিনিসটা শেখাবে। এবার দুটো ব্যাপার আছে, একটা অনুকার্য, একটা অনুকর্তা। ওদের 3টে শরীর আছে, একটা হচ্ছে ব্যক্তি শরীরম, একটা হচ্ছে প্রয়োক্তৃ শরীরম, একটা হচ্ছে কথাপাত্র শরীরম। ব্যক্তি শরীরম মানে নর্মাল, যার কোনো ট্রেনিং হয়নি। এবার তাকে ট্রেনিং দেওয়ার পর তার টোটাল ইনার আউটার স্পেস যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেই বডিটার নাম প্রয়োক্তৃ শরীরম। এই প্রয়োক্তৃ শরীরম না হওয়া অবধি কথাপাত্র শরীরটা আনতে পারবে না। এটাকে আমাদের নাট্যশাস্ত্রের ভাষায় অনুকার্য অনুকর্তা বলে।
এবার এই যে অনুকার্য অনুকর্তা, দেখুন অনুকার্য মানে ক্যারেক্টার, তার কোনো রূপ নেই, সে একটা ক্রিয়া মাত্র। ক্রিয়াকে দেখবেন দেখা যায় না, ক্রিয়া যখন ম্যানিফেস্ট হয়, ঘনীভূত হয়, তখন ক্রিয়া দৃশ্যমান হয়, তার আগে কিন্তু ক্রিয়া নেই। যেমন এই যে চাটা রয়েছে টলটল করছে, এর মূল জিনিসটা চায়ের পাতায় ছিল, তাই কি না? চায়ের পাতাটা কিন্তু হয়েছে, যখন চায়ের পাতা হয়েছে, যারা চা গাছ চেনে না তারা কিন্তু বলতে পারবে না, আর পুরোটা প্রসেস করে আনলে তখন এটা দৃশ্যমান হচ্ছে, তাছাড়া কিন্তু দৃশ্যমানতা নেই। তাই এই কথাপাত্র শরীরম আর মানে যেটা রয়েছে সেটা কিন্তু অনুকার্য। এই অনুকার্যকে অনুকর্তা তখনই নিতে পারবে যখন অনুকর্তার ইনার আর আউটার স্পেস মানে শরীর এবং অভ্যন্তর শরীর যখন ট্রেন হয়েছে। তাই জন্যে প্রথম কুডিয়ারটা অ্যাক্টার্স থিয়েটার প্লাস ট্রেনিং ওরিয়েন্টেড থিয়েটার, আর মেথডটা কি অঙ্গধ্বনি, কারণ এরা অঙ্গের মাধ্যমে একটা ধ্বনি তৈরি করবে। সেই ধ্বনিটা কি? একটা রিভারভেশন, একটা রিভারভেশন তৈরি করবে। সেই রিভারভেশনটা কোথায় তৈরি করবে? ফিল্ডের মধ্যে। এই যে ফিল্ড, আমি আর আপনি বসে আছেন, এই গোটাটা কিন্তু একটা ফিল্ড চলছে কোয়ান্টাম ফিজিক্সের মতে। এই ফিল্ডের মধ্যেও রিভারভেশন তৈরি করতে শুরু করবে। সেটা কিভাবে তৈরি করতে শুরু করবে? তার ভেতরের অগ্নিটাকে দিয়ে শুরু করবে। কারণ কোয়ান্টাম ফিজিক্স পড়বেন, অগ্নি ছাড়া, মানে অগ্নি বলতে আগুন ভাববেন না, যে কোনো হিট ছাড়া ফিল্ডের মধ্যে কোনো রকমের এই ঢেউ বা ওয়েভ আসতে পারে না। এটার মূল কারণ হচ্ছে একটা অগ্নিয়াত্মক শক্তি তার মধ্যে দিতে হবে। তাই জন্যই কুডিয়ারটামে আগে 3টে শিখা প্রদীপে জ্বালানো হয়, এবং ক্যারেক্টার এসে মিনিমাম আগে 5 মিনিট ওই শিখার দিকে তাকিয়ে থাকে। ওই শিখা থেকে, ওই আলো থেকে ও ওই ক্যারেক্টারটাকে নিয়ে নিজের মধ্যে কন্টেমপ্লেট করে তারপর ক্যারেক্টারকেও ম্যানিফেস্ট করে। এটা একটা টিপিক্যাল মেথড অফ অ্যাক্টিং। কিন্তু এটা আমরা মেথড না বুঝে কিন্তু দেখবেন ইমিটেট করে শিখি। এই যে ইমিটেট করে আমরা দিনের পর দিন আমাদের আর্টগুলো শিখছি, তাতে আমরা আর্টের কোনো হদিশ পাচ্ছি না। আর্ট কোনো ইমিটেট করে শেখার বিষয় নয়, প্রথম কথা। তাহলে এইবার এই যে সাধ্য, সাধন আর ইতিকর্তব্যত যে 3টে লাইন আছে, তাহলে সাধ্যবস্তু কি? সাধ্যবস্তু হচ্ছে নাট্য, ঠিক আছে? তাহলে সাধন কি? সাধন মানে টুল, আঙ্গিক বাচিক সাত্ত্বিক আহার্য, এই 4টে টুল দিয়ে একে ধরতে হবে। ইতিকর্তব্যতা কি? মানে আমি কিভাবে এটা করব। এই ইতিকর্তব্যতার মধ্যে চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন দেশ, সে তার মতো করে ওটাকে ধরবে। যে দেশ যেমন, তার কালাবস্থা যেমন, তার আবহাওয়া যেমন, তার খাদ্যাভ্যাস যেমন, তার সোশ্যাল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যেমন, সেই অনুযায়ী আঙ্গিক বাচিক সাত্ত্বিক আহার্য চেঞ্জ হয়ে যাবে। একে বলে ইতিকর্তব্যতা। এবার এটাকে আমি উল্টে দেবো। এমনি সাধারণ দর্শকের জন্য, শ্রোতার জন্য হ্যাঁ। এই সাধ্য আর সাধন এই শব্দগুলোকে আরেকটু মানে সাধ্য মানে যেটা সরলীকরণ। যেটা আমাকে ধরতে হবে, হ্যাঁ। এইটা আমার সাধ্য। চা আমায় খেতে হবে, তা চায়ের সাধন কি? কাপ, নইলে আমি চাটা খাবো কি করে? এবার শুধু কাপ থাকলেও হবে না, আমার হাতটা এখানে আসতে হবে, এই হাতটা এরকম তুলতে হবে, তুলে এবার মুখের কাছে, এবার এটা গরম, এক গাল সে মুখে ঢালা যাবে না। তাই এই যে হাত বারবার নামে আর আবার এটাকে বারবার ধরছে, ঠিক আছে, এইটাকে বলে ব্যাপার। এই জিনিসটার মধ্যে এটাকে বলে ব্যাপার, মানে কি? প্রসেস। এটাকে আমাদের ভাষায় বলে হবে ব্যাপার। এই ব্যাপার ছাড়া কিন্তু কিছু হবে না। কিন্তু চাটা সাধ্যবস্তু, আমার চা তেষ্টা পেয়েছে, চাটাকে একটা কাপেই তো আনতে হবে, নইলে একটা গ্লাসে আনতে হবে। এটা হলো সাধন। সাধন। এবার তারপরের যেটা সাধন সেটা হচ্ছে আমার হাত। তারপরের যেটা ব্যাপার সেটা হচ্ছে এই হাতটা উঠবে আর এই হাতটা নামবে। এবার ইতিকর্তব্যতাটা হচ্ছে কে কিভাবে চা খাবে। এটাই জাপানে চলে যান, ওরা এরমভাবে চা খাবে না। ওদের টি সেরিমনি, ওরা অনেক লং প্রসেসে বসবে, মাটিতে বসবে, প্রণাম করবে, হাঁটু গেড়ে। এটা ইতিকর্তব্যতা দেশ অনুযায়ী বদলে যাবে। প্রত্যেক দেশের দেখবেন চা খাবার পদ্ধতি আলাদা আছে, এটা আমি লক্ষ্য করে দেখেছি। একটা সাউথ ইন্ডিয়ানকে চা খাবার দেখবেন অন্যরকম, বাঙালিরা চা খায় অন্যরকম। ব্রিটিশ যাদের চা খাওয়ার যে জিনিসটাকে চালু করেছিল, তাদের কিন্তু চা খাওয়ার পদ্ধতি আলাদা। তারা ওই সুন্দর কাপে খাবে, তারা সুন্দর ওই কিউবটা ফেলবে, সুন্দর টিস্পুন দিয়ে ওরা নাড়বে। তাই এইগুলোকে বলে ইতিকর্তব্যতা। সাধ্য মানে কোন জিনিসটা আমার চাই, যেটা চাই সেটাকে টুল ছাড়া, উপাদানকরণ ছাড়া তাকে ধরা যায় না। তাই আমাদের নাট্য যদি মেন সাধ্য বলা হয় রস, তাহলে সাধন কি?
দশরূপক। তাহলে রূপক দিয়েই তাকে ধরতে হবে, কারণ রূপক যদি তুমি প্র্যাকটিস না করো, রূপক যদি তুমি না পড়ো, তাহলে তুমি ওই রস বিষয়টাকে টোটাল ধরতে পারবে না। এবার রূপক এক সময়ে যা লেখা হয়েছে সেখান থেকে শুরু করে আজ অবধি নাটক লেখার পদ্ধতি চলে আসছে, কিন্তু তাহলে ওই রূপক আর আজকের নাটকের মধ্যে তফাৎটা কি? শুধু একটাই তফাৎ, ওরা একটা স্ট্রিক্ট রুলস মেনটেন করতো। সেই রুলসটা কি? পঞ্চসন্ধি, পঞ্চ অবস্থা, পঞ্চ অর্থ প্রকৃতির মধ্যে নাটককে বেঁধে রাখতো। কিন্তু এই রুলসটা ভরতমুনি নিজেই ভেঙে দিয়েছেন। দশরূপকের পর উনি নাটিকা বলে একটি রূপককে লিখে দিয়েছেন। এই নাটিকা নামক রূপকটি কিন্তু প্রকরণ আর নাটকের একটি সংমিশ্রণ, এবং যেই নাটিকা নাম দিল এটা স্ত্রীলিঙ্গ হয়ে গেল। কিন্তু স্ত্রীলিঙ্গ মানেই এটা হয়ে গেল কি, খুব গ্রেসফুল। তাহলে এর মধ্যে কি কি ঢুকবে? এর মধ্যে একটু নাচ গান বাজনা বেশি ঢুকে যাবে। এই নাটিকা থেকে বেরোলো ত্রটক, ত্রটক থেকে বেরোলো সাট্টাক, এইখান থেকে বেরিয়ে চলে এলো উপরূপক। উপরূপক বলতে আজকে আমরা আমাদের গ্রাম বাংলায়, বাংলাদেশে, নেপাল, সিকিম সব জায়গায় দেখবেন ওরা গান বাজনা নাচের মাধ্যমে একটা ন্যারেটিভকে প্রেজেন্ট করে, যেখানে নাচ প্রধান। এইগুলো হচ্ছে উপরূপক। এই উপরূপকগুলো মধ্যযুগে ল্যান্ডে অনেক বেঁচে ছিল, কিন্তু রূপকগুলো নষ্ট হয়ে গেছিলো আমাদের দেশে। তাই রূপক বুঝতে আমাদের আজও অসুবিধা হয়। আমরা এখানে রূপক বলতে কতগুলো নাম পপুলার, অভিজ্ঞান শকুন্তলম, নইলে মৃচ্ছকটিকম, নইলে উরুভঙ্গম, নইলে ভাসের প্রতিমা নাটকম। কিন্তু এছাড়া দশরূপকের মধ্যে এমন কিছু রূপক আছে যেগুলো অতি ভয়ঙ্কর এবং অতি সোশ্যাল। সেটা হচ্ছে ভাণ, বিথি, প্রহসন। এই তিনটে হচ্ছে অতি ভয়ঙ্কর জিনিস, যে তিনটেকে টেক্সট পড়লেও ঠিক প্রপারলি বোঝা যায় না। যেমন ভাণের মধ্যে অসম্ভব গালিগালাজ দেওয়া আছে, মানে ভাণে এত গালিগালাজ দেওয়া আছে যার জন্যে ভাণ পরবর্তীকালে মানে পণ্ডিতরা পড়াতেন না, ওনারা এটাকে ব্রাত্য বলে সরিয়ে দিয়েছিলেন। আমি যখন প্রথম পদ্মাঙ্ক গাথা, পদ্মপ্রাবৃতক ভাণ ওপেন করি সংস্কৃত কলেজে, তখন তন্ময় ভট্টাচার্য 1 বৎসরকাল টোলে বসে ওটা পড়িয়েছিলেন। উনি বলেছিলেন এটা ইউনিভার্সিটি কোথাও পড়ানো হয় না, একটাই কারণ অত্যধিক শৃঙ্গার, অত্যধিক শৃঙ্গার। আর ব্যাপারটা হচ্ছে মূল পারপাস যে উইট, একটা সোশ্যাল মিডিল ক্লাস প্যারাসাইট, সে কিন্তু সবসময় লোকের সেক্সুয়াল হিপোক্রেসি নিয়ে ঠোকে, সমস্ত জায়গায় সেক্সুয়াল হিপোক্রেসি নিয়ে ঠুকতে থাকে। এবং সেই সেক্সুয়াল হিপোক্রেসির মধ্যে পণ্ডিত পড়ছে, সেই সেক্সুয়াল হিপোক্রেসির মধ্যে রাজাও পড়ছে, সেই সেক্সুয়াল হিপোক্রেসির মধ্যে বৈষ্ণব পড়ছে, বুদ্ধিস্ট পড়ছে। এখন এখানে প্রবলেম হয়েছিল এটা তাহলে কে পড়াবে, প্রত্যেককেই তো ঠুকে দিয়েছে। হ্যাঁ, তাই জন্য নাটকে দেখবেন এরম পুরো ঠোকা অতভাবে নেই, প্রকরণে দেখবেন এরমভাবে নেই। কিন্তু যেহেতু এর মধ্যে প্রচুর ঠোকা ছিল, এটাকে বাদ দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু এটা এত স্ট্রং একটা সোশ্যাল নাটক, যেটাকে যদি ফেরানো যায় তাহলে কিন্তু আজকে বোঝা যাবে যে ওরা কিভাবে কথা বলতো, কি পদ্ধতিতে কথা বলতো। আরেকটা হলো বিথি, 2 জন না হলে 3 জন স্টেজে আসবে। আমাদের যেটাকে আমরা পথনাটিকা বলি, বিথি হচ্ছে তারই একটি স্ট্রাকচার্ড ভার্স। তাই জন্য বিথি মানে পথ। সেখানে 3 জন চলতে চলতে আসছে, মানে যারা আসছে 2 জন বা 3 জন পথ চলছে, এসে এক জায়গায় মিট হয়েছে, সেইখানে দাঁড়িয়ে মিট হয়ে একটা সোশ্যাল কথা বলতে শুরু করবে। কিন্তু তাহলে বলবেন যে আজকে তো এরম নাটক সবই হয়, তাহলে তো এটা সব বিথি হয়ে যাবে। হ্যাঁ হবে, কিন্তু এর কিছু লেখার পদ্ধতি আছে, সেই লেখার পদ্ধতিটা একটু হলেও ফলো করতে হবে। এবং সেই যদি ওইগুলো নটগুলো যদি ওরমভাবে ফলো করা হয়, তাহলে আমরা বিথি নাটক আবার রিরাইট করতে পারবো। কারণ সাউথ ইন্ডিয়ায় 19 শতকেও, মানে 1800 শেষের দিকে বিথি লেখা হয়েছে। সেই বিখ্যাত বিথির নাম হলো লীলাবতী বিথি। বাই রামাপাড়ি বাদ উনি কেরালায় বসে এই বিথিটিকে লিখেছিলেন। বিথি নাটকের সব থেকে বড়। তাছাড়াও 17th সেঞ্চুরিতে সীতা কল্যাণ বিথি, এরম আরও 3-4টে বিথি মাইসুর কর্ণাটকে লেখা হয়েছিল। এরম অনেক বিথি নাটক এখনও ম্যানুস্ক্রিপ্টে পড়ে আছে। কুচিপুড়ি দেশে, অন্ধ্রে বিধি নাটকম বলে একটা নাটকম লিভিং ট্রেডিশনে পড়ে আছে। ওদের কালাপা, যক্ষগানা আর বিধি নাটকম, এই 3টে। কালাপা হচ্ছে একটা উপরূপক,
টোটালি কলাপের মতো বিস্তার করবে এরকম করে, ওরা নাচে গানের মাধ্যমে ওটাকে বিস্তার করবে, এটা কালাপা ট্রেডিশন। তারপরে আসছে যক্ষগানা ট্রেডিশন। কালাপা ট্রেডিশন মোনো অ্যাক্ট, একজন করবে। যক্ষগানা ট্রেডিশন অনেকে মিলে করবে নাটক, আর এই বিধি নাটকম দুজন করবে বা তিনজন করবে। এই ট্রেডিশন এখনো অন্ধ্রপ্রদেশে বেঁচে রয়েছে। অপূর্ব। নেক্সট একটা কিছু বললেন প্রশ্ন। হ্যাঁ, আমি শুধু ভাবছিলাম, মাইক ছাড়াই বলিস, শোনা হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে শোনা তো? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে আমাদের যারা শুনছেন, যারা সংস্কৃত ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, তাদের কিন্তু তারা বহুদিন ধরে অভিনয় করছেন, থিয়েটার করছেন, তাদের হয়তো জানতে ইচ্ছে হবে যে নাট্যশাস্ত্রে কী ধরনের নিয়ম বলা আছে, কিভাবে সেই জিনিসগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, নির্দেশ করা আছে, যে অভিনেতার বেশভূষা, চেহারা, পোশাক এবং সে তার নির্দিষ্ট রং ব্যবহার। আমার মনে আছে যে আমরা লেডি ব্রেবন কলেজে সংস্কৃত নাটক করতাম, আমাদের টিচাররাই শেখাতেন। তো সেখানে যখন স্বপ্নবাসব দত্তম হয়, তখন বলা হয়েছিল যে না, তুমি ধূসর রঙের পোশাক পরবে এবং একটি বেনি রাখবে চুলে, কারণ এটা নির্দিষ্ট করা আছে। এই ব্যাপারটা এখনকার দিনে আমরা কতটা গ্রহণ করতে পারি বা কতটা পারি না, বা আমরা অনুপ্রাণিত হতে চাই, আপনি তো এটা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করেছেন, কতটা সম্ভব হয়? এই বিষয়টা হচ্ছে প্রথম কথা, ওই বিষয়টাকে অ্যাকিউরেট আনা যায় না, তাই জন্য ভরত তার প্রথম অধ্যায়ে কিছু থিওরির কথা বলেছে। তার মধ্যে তিনটে শব্দ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অনুদর্শন, একটা অনুকরণ, আর একটা হচ্ছে অনুকীর্তন। ঠিক আছে? এই যে এত রামায়ণ নাটক হচ্ছে, আমাদের দেশে 300 রামায়ণ লেখা হয়েছে টোটাল, এই সাউথ ইস্ট এশিয়ায় 300 রামায়ণ। এটা একটা মূল রামায়ণের বাকিগুলোকে বলবে অনুকীর্তন। তেমনি রিভিউইং, রিডুইং অ্যান্ড রিটেলিং, এই তিনটিকে যদি আমরা এক জায়গায় আনি, একটা ওয়ার্ড তৈরি হয়, তার নাম হচ্ছে গ্লোরিয়াস রিটেলিং। এটাকে বলে ভাবানুকীর্তন। তাই উনি বলছেন যে কোনো টাইম স্পেসে দাঁড়িয়ে ভাবটাকে গ্রহণ করবে, বাকিটাকে গ্রহণ করতে গেলে ডাইরেক্ট ইমিটেশন হয়ে যায়। আচ্ছা, এবার ভরতমুনি আহার্যের অধ্যায়ে যা বলছেন, ওইটাকে গ্রহণ না করে আগে তার মূলটা দেখতে হবে। আহার্য কি একটু বলে? হ্যাঁ, আহার্য বলতে বলে বেশভূষা, মানে সেটা আহার্য, কিন্তু আহার্য অভিনয় নয়। আহার্য অভিনয় মানে যখন বেশভূষাটা দ্বারা অভিনয় করা হচ্ছে, মানে বেশভূষাটা পার্ট অফ আ ক্যারেক্টার। এবার সেই হিসেবে বলতে গেলে যে ক্যারেক্টারের গুণ অনুযায়ী কিন্তু তার বেশভূষা হবে। এই গুণটা কি? আমাদের প্রত্যেকে যোগদর্শনের মতে গুণত্রয়ে বদ্ধ, আয়ুর্বেদ মতে বাত পিত্ত কফে বদ্ধ। ঠিক আছে? এই যে আমাদের মেডিকেল সিস্টেম তাহলে চেক করতে হবে কি বলেছিল, বাত পিত্ত কফ, এটাই হচ্ছে কিন্তু সত্য রজ তম, এই তিন গুণ। তাহলে আগে দেখতে হবে এই যে ক্যারেক্টার আছে, এটা সত্য, শুদ্ধ সত্য, না শুদ্ধ রজ, না শুদ্ধতম, নাকি শুদ্ধ সত্যরজ, নাকি শুদ্ধ সত্যতম, নাকি রজসত্ব, নাকি রজতম। এইটা আগে মেডিকেল ডাক্তাররা দেখবেন, আয়ুর্বেদে ওরা নাড়ি দেখে, আগে নাড়ি না দেখে দেখবেন ওরা ওষুধ দেয় না। আজও ওরা যে কটা ডাক্তার বেঁচে থাকে নাড়ি দেখে। আমি আয়ুর্বেদ ডাক্তার দেখাই আগে, এমনকি টিবেটিয়ান আগে নাড়ি দেখবে, এবং নাড়ি দেখে ওরা কিন্তু যেগুলো আমরা প্যাথোলজি করে নিয়ে যাই বলে দেয়। আপনার এটা আছে, সকালে মেডিসিন খেয়ে এসছেন তাই তো প্রেশারের, তাহলে এটাই পালসটা দেখে ওরা বলে। তেমনি ওই গুণটা দেখে আগে এই ক্যারেক্টার গুণ কি সেটা বুঝতে হবে, ওই গুণ অনুযায়ী তার রং নির্বাচিত হবে। এটা ভরত শেখাচ্ছে যে তুমি এই পদ্ধতিটা ফলো করো, আমি যেটা দিচ্ছি সেটা এক্সাম্পল, কিন্তু এই এক্সাম্পলটা দেশকাল অনুযায়ী বদলে যাবে। এই এক্সাম্পলটা যদি তুমি সব দেশে একই রকম করতে যাও তাহলে কিন্তু সেটা ভুল, এবং সেটা খুব বাজে ইমিটেশন হয়ে যাবে। কারণ যুগ অনুযায়ী গুণটাও একটু রদবদল হয়ে যায়, কিন্তু আমাদের গুণ একরকম থাকে না। একোবেড়ি যেখানে উনি বলছেন, একোবেড়ি মানে বেড়ি কি কারণ এবং কত রকম বেড়ি হতো, এইটা আগে বুঝতে হবে। এটা আমাদের দেশে আছে একটি শাস্ত্র, তার নাম গন্ধসার। এই গন্ধসার শাস্ত্রে কসমেটিক্স আর আমাদের সাজগোজ সম্বন্ধে বলা আছে। ঠিক আছে? এটা গায়কোয়াড়স থেকে ম্যানুস্ক্রিপ্টটা পাবলিশড হয়, আমার কাছে আছে, আমি তখন ওটা পড়ি।
এই যে বাঁ দিকে বেনি না মানে চুলের পাশ বাঁধবে না ডান দিকে, একটা স্পেশাল শিখা পাশ আছে যেটা এরম ওরা এমনভাবে বাঁধবে, এরম একটা মনে হয় পাখির ঠোঁট বেরিয়ে আছে, সেটা শুধু বসন্তকালে, সেটা শুধু বসন্তকালে বাঁধবে। কারণ ওই বসন্তকালে ওর মধ্যে শৃঙ্গারের ব্যাপার আছে, যেমন কোকিল ডালে বসে, যেন তোমার ওপরেও একটি কোকিল বসেছে, এবং সেই অনুযায়ী ওরা করতো। কিন্তু এগুলো অনেক টাইম কনজিউমিং। এবার আমি যে নাটক করছি স্বপ্নবা দত্তা, সেটি করছে কি আজকের একজন মেয়ে, সেটি ডিরেক্ট করছে কি নাট্যাচার্য আর্যের একজন। তাই এর মধ্যে আজটা যদি আমরা পুরো ভুলে যাই তাহলে ওটা পিরিয়ডিক্যাল হয়ে যাবে। কিন্তু যদি পুরোটাই ওইরাম শিখা পাশ আনি, ওইরাম জিনিস আনি, এটা একটা ভ্রম, ঠিক আছে, যে ওইরামই অর্নামেন্টস তৈরি করা, ওইরামই সব কিছু। আমি মেন রিকনস্ট্রাক্টর হিসেবেই ইন্ডিয়াতে আমার নাম, ঠিক আছে, সমস্ত আমি রিকনস্ট্রাক্ট করতে পারি, আমাদের একটা মেথোডোলজি আছে, কিন্তু ওটা পিরিয়ডিক্যাল হয়ে যায়, একটা পিরিয়ডেই তুমি আটকে যাচ্ছ। কিন্তু কিন্তু ভরত সেটা বলছে না। ভরত কি বলছে? দেশ অনুযায়ী, কাল অনুযায়ী, যুগ অনুযায়ী, রাষ্ট্রবাদ অনুযায়ী তোমাকে এটাকে নিয়ে যেতে হবে, যে সময় যে টাইমে দাঁড়িয়ে যেটা সেটা করবে। তাই জন্য আমি একটা নাটক বাঁধার পর স্পেস অনুযায়ী নাটককে ভেঙে দিই। একটু ইন্টারাপ্ট করব। সব অনেকের মনের মধ্যে আমার যেরকম এই প্রশ্নটা এলো যে আমরা আজকাল পিরিয়ড নাটক করি খুব, হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে আমরা চিন্তা করতে থাকি যে যে সময়কার নাটক করছি একেবারে সেই সময়কার পোশাক, সেই সময়কার সাজগোজকে আমরা অনুকরণ করব। এটা কিন্তু আমরা করে থাকি, সে একটু শুদ্ধ ভাষায় কথা বলতে থাকি। এইটা কি তাহলে ঠিক নয়? ঠিক বেঠিকের কিছু নেই, ঠিক বেঠিক বলা যাবে না, কিন্তু বিষয়টা হচ্ছে মানে ওটা দেখবেন যখন ওরা করবেন, ওটা অডিয়েন্স দেখি, অডিয়েন্স উত্তর দিয়ে দেবে ঠিক না বেঠিক। দেখবেন অডিয়েন্স ওটা বেশিবার দেখতে আসবে না, ঠিক আছে, দেখবেন বেশিবার আসে না অডিয়েন্স দেখতে, এটা পরিষ্কার দেখবেন। আমি কথা বলছি, যত মানে ওটা ফ্লো হতে হবে, মানে ওইটা ফিল্ডের মধ্যে এরকম চলে যেতে হবে। কারণ যখনই ওইগুলো আমরা করছি একটারও কিন্তু অ্যাওয়্যার, এইটা আমি মানে ওই টাইমের পড়েছি, কিন্তু কথাকালি অ্যাক্টার যখন ওটা পড়ে করে, কথাকালি অ্যাক্টার ওটা ওর অ্যাক্টিং কস্টিউম, ওর কিন্তু ওটা পিরিয়ডিক্যাল নয়, কারণ ওটা ও শিখতে 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 ওটা ওর প্রেজেন্ট ফ্যাক্টে পরিণত হয়। তাহলে এটাও যদি প্রেজেন্ট ফ্যাক্টে পরিণত হয় তখন কিন্তু খাট করে নিয়ে নেবে ওটা। আর যদি ওটা প্রেজেন্ট ফ্যাক্টে না পরিণত হয় তখন লোকে 2বার 4বার 5বার দেখার পর আর দেখবে না, এবার ওটা ওইখানে আটকে যাবে, মুশকিল হয়ে যাবে। আমি এগুলো সব করে দেখেছি। মানে মেন প্রবলেম হয় অ্যাক্টারের সাইকোলজি আটকে যায়, হ্যাঁ, অ্যাক্টারের সাইকোলজি একটা জায়গায় আটকে যায়, তারপরে সেই অ্যাক্টারকে নিয়ে দ্বিতীয় কাজ করানো যায় না অ্যাক্টারকে। এটা আমি করে বলছি প্র্যাকটিক্যালি। প্রথমে যখন আমি সঙ্গীত নাটক থেকে আমায় টাকা দেওয়া হতো, সব করা হতো যে এটা কতটা তুমি রিকনস্ট্রাক্ট করতে পারো দেখাও। মানে আমার যে মেকআপগুলো ছিল সেগুলো সব ন্যাচারাল মেকআপ, সেটা নিয়ে বিরাট রিসার্চ করে প্রাচীন মেকআপকে বার করা হয়েছিল। এবার আমাদের যে ট্রেনিংয়ের মেয়েরা ছিল তারা করতো, আমি 10 বছর বাদে দেখলাম তারা ওখানেই আটকে বসে আছে, তারা এখনো মেকআপই করে খুব ভালো করে। আমি বললাম মেকআপের প্রয়োজন নেই, ওটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তারা কোথায় আটকে বসে আছে। আমি কিন্তু অনেক দূরে চলে গেছি, বলছি মেকআপ বন্ধ করো, আর মেকআপের প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু এটার কারণটা আমি বার করেছি। কিন্তু তাই জন্য ওইরাম জিনিস করালে, এইরাম যদি অ্যাক্টার আটকে যায় তাহলে অ্যাক্টারের ক্ষতি হয়ে গেল না। আমি তো নয় বেরিয়ে গেলাম, অনেক দূর চলে যাচ্ছি, কিন্তু ওই জন্য আমি ওইরকম কোনো জিনিস আর কিছুতেই করাই না, ওই বিষয়টা আমি কিছুতেই করাই না। মানে স্যাকেস্কির যখন, যেমন এখন ভান আমার 23 তারিখে হবে, 4টে ভান, 3টে ভান হবে, 4টে ভান আমি পড়িয়ে দিয়েছি, বই দিয়ে দিয়েছি 4 মাস আগে, প্রত্যেককে বই আনিয়ে 3জন অ্যাক্টারের হাতে দেওয়া আছে। আমি বললাম আগে প্রথমে তোমরা পড়ো হিন্দিতে। তারা পড়ে প্রথম লেয়ার বুঝতে পারলো না, আমরা আলোচনা করলাম, প্রশ্ন করতে থাকি, আমি বলতে থাকি। এইবার করতে করতে এখন ইনস্টিটিউশনে ঢুকেছে অষ্টাবধানী। এই অষ্টাবধানী মানে হলো সংস্কৃত এদের মাদার টাং, এরা সংস্কৃত ছাড়া কোনো ভাষাতেই কথা বলে না, এবং এরা অবধান করে, ঠিক আছে। এবার এরা এসে ওই টেক্সটটা পড়াবে। এবার এদের পার্সপেক্টিভ দেখো, এরা কিভাবে পড়ায়। এরা সকালে উঠে তোমাকে শ্লোকগুলো ট্রেডিশনাল ছন্দে চ্যান্ট করাবে, ঠিক আছে। এদের গলা কত মধুর দেখো। এরা আশু কবিতা তৈরি করে তোমায় লিখে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, যে এরকমভাবে স্টেজের মধ্যে এই কবিতাটা তোমাকে তৈরি করতে হবে। আচ্ছা, এই যে কথাটা বলছি, এই কথাটা লাক্ষণিক মানে কি, ব্যঞ্জনায় মানে কি, অভিধায় মানে কি, লক্ষণটা তুমি কি করে ভাঙবে। এবার এই বিষয়টা ট্রান্সলেশন কেন করছো, ট্রান্সলেশনটা সরিয়ে রাখো, এখানে মানেটা বোঝার চেষ্টা করো, এখানে অলংকারটা কেন প্রয়োগ করা হচ্ছে। এবার ওরাই জানছে, কিন্তু ওরাই জানছে। আমি কিন্তু অষ্টাবধানের জন্য রান্না করছি রান্নাঘরে,
কারণ তিনি আবার রসুন টসুন খান না, ঠিক আছে, তা আমাকেই রান্নাঘরে ঢুকতে হয়, রান্নার লোকে রান্না খেতে পারবে না। কিন্তু ওরা পড়ছে, তো ওরা পড়তে পড়তে ওরা কি বুঝছে না বুঝছে তার ওপর ওরা সেট তৈরি করছে, ওরা করছে। আমি বললাম কিছু পিরিয়ডিক্যাল করবে না, এইটা যখন আসছে জ্ঞানটা আমার মাধ্যমে একবার গেছে, তোমাদের নিজেদের মাধ্যমে একবার গেছে, এবার লাস্ট অষ্টাবধানীর মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে, এরম আছেই অনেক কিছু, কেউই আলটিমেট নয়। কিন্তু এই তিনটে জার্নি করার পর তুমি টাইম স্পেসে দাঁড়িয়ে কি বুঝছো সেইটার ওপর নাটকটা দাঁড়াবে, কারণ মঞ্চে তুমি অভিনয় করবে, আমি এডিটার। বাহ, বাহ। বুঝে গেল? আর প্রশ্ন একদম। করুন। কি ভালো লাগছে শুনতে। একটা উদাহরণ যদি দেন কোনো হ্যাঁ। একটা রিকনস্ট্রাকশনের, তাহলে আমাদের বড় সুবিধা হয়। সেটা কি উদাহরণটা বলুন? এমন একটা নাটক যেটা যে কাহিনীটা মোটামুটি আমরা জানি, মানে সংস্কৃত লোক ছাড়াও জানে। একটা কাজ করেছিলাম, ভাস ভারতম, সিকিম এনএসজি রেপার্টরির জন্য আমাকে ডেকেছিল নাটক করতে, বলেছিল একটা মানে এমন নাটক করতে হবে যে নাটকটা হয়নি আজ অব্দি। মানে সেটা আমার হয় নাকি, এরকম নাটক করা যায়? তো ওটা ডিরেক্টরের খুব অবসেসিভ কম্পালসিভ একটা ছিল যে না তোমাকে ডাকা হচ্ছে মানে ওরম নাটক করতে হবে। তো তখন আমি পড়াতে গিয়ে ওখানে বসে 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 তার আগে 2 বছর আগেই স্ক্রিপ্ট আমি লিখেছিলাম সিকিমে বসেই। তা সেই নামটা ভাস ভারতম ছিল না, নামটা অন্য ছিল। ভাসের টোটাল মহাভারতের সব নাটকগুলোকে জুড়ে ফেলা হয়েছিল, আচ্ছা। একটা শলাকায় গেঁথে ফেলা হয়েছিল। কারণ আপনি যদি ভাসের প্রত্যেকটা নাটকের যদি মঙ্গলাচরণ শ্লোকগুলো পড়েন দেখবেন একটা দশাবতার পাবেন। সমস্ত নাটকে যতগুলোর মঙ্গলাচরণ আছে ভালো করে বাড়িতে গিয়ে আবার দেখবেন, দেখবেন সব অবতারগুলোকে পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। এবার এটা দেখে দেখলাম যে ও যে নাটকগুলো বলতে চাইছে ওর প্রত্যেকটা তার সূত্রগুলো কোথায়। তার মধ্যে পঞ্চরাত্র নাটক উনি যেটা বলছেন সেটা ব্যাসও লেখেননি। উনি বলছেন যে এর 5টা রাতের মধ্যে যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমি অর্ধরাজ্য দিয়ে দেব। সঙ্গে সঙ্গে দ্রোণ বলছে এটা তামা তুলসী নিয়ে কিন্তু তুমি প্রতিজ্ঞা করলে দিতে কিন্তু হবেই তোমায়, এবং এই নাটক দিয়ে দিচ্ছে। তা আমরা স্ক্রিপ্ট লেখার সময় খুব সাফার করছি। এটা স্ক্রিপ্ট লিখেছিল আসিফ আলী হায়দার খাঁ, ওই ভদ্রলোককে আমায় নিয়ে আসতে হয়েছিল স্ক্রিপ্ট লেখার জন্য, কারণ এই স্ক্রিপ্ট উনি এক্সপার্ট ইন্ডিয়াতে লেখার জন্য, এবং ওনার এত পড়াশোনা এই সাবজেক্টের ওপর, এত পড়াশোনা সেটা ভাবনাতীত। মানে রাত্রি 2টো অবধি উনি আমায় এসে প্রশ্ন করতেন, এ পিয়াল জি इसको তোরা দেখিয়ে आप महाभारत निकालिए, ये जगह हमको सही नहीं लग रहा है, ये डायलॉग कुछ गड़बड़ है। মানে রাত্রি 2টোয় আমাকে মহাভারত ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমার বন্ধুকে বলে এনে চেক করতে হতো পড়বো, যে দেখুন কি হচ্ছে। অসাধারণ স্ক্রিপ্ট উনি তৈরি করেছিলেন। কিন্তু এই স্ক্রিপ্ট যখন তৈরি হচ্ছে পঞ্চরাত্র নাটকটা বলছে আমি কোথায় রাখবো, তোমার নাটক শুরু হচ্ছে পঞ্চরাত্র দিয়ে, তো পঞ্চরাত্র তো বলছে আমি রাজ্য ফেরত দিয়ে দেবো, তুমি নাটকটা আগে যাবে কি করে? তাহলে এইখানে চারণ আর ভট আসবে। এই চারণ আর ভট কিন্তু ভাস ভারতমে দুটি মেয়ে। এই ভাস ভারতমে প্রথম আমি সূত্রধারী করাই, সূত্রধার কনসেপ্ট তুলে দেওয়া হয়েছিল। 2জন মেয়ে আসে, একজন চারণ আর একজন ভট্ট, ঠিক আছে। আমাকে বলেছিল চারণকে তাহলে চারিণী বলবে না, ওরকম কোনো বলার কোনো প্রয়োজন নেই, তো এ তো আসছে দেখা যাচ্ছে। তো তারা ঘুরে ঘুরে বেড়ায়, তারা এসে বলে রে क्या कर रहे हो आप, नाटक तो बंद हो जाएगा, যাও 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 अंदर जाओ सब गड़बड़ करते हो तुम लोग, सब गड़बड़ कर देते हो। ওরা এসে নাটকটা বললো দাঁড়ান, এরকম অনেক কিছু আছে। করতে করতে ওই দুজনে একজন হয়ে গেল ভাস, একজন হয়ে গেল ব্যাস, বাহ। ঠিক আছে। এবার ব্যাস ভাসকে প্রশ্ন করছে তুমি এটা কি করে করেছো? ভাস বলছে আপনি ইতিহাসকার, আমি নাটককার, আমি নাট্যকার। আপনি ইতিহাস লেখেন, আমি নাটক লিখি, দুটোর মধ্যে তফাৎটা বোঝার চেষ্টা করুন। আপনি যা লিখছেন আমি তাই লিখছি, আমি কিছু বিকৃত করছি না। কিন্তু যদি এরা মতো হতে পারতো, হ্যাঁ, আপনার ইতিহাসটা কিন্তু হচ্ছে নিত্য, সেটা সনাতন, আর এটা দেশকাল অনুযায়ী বদলায়। নাটক বা নাট্যকে যদি সনাতন বানিয়ে দেন তাহলে তো এরম স্থির হয়ে যাবে, তাহলে এটা নড়বে কি করে? এরম করে এ তো নড়তে পারবে না। এইভাবে আমার নাটকের স্ক্রিপ্ট তৈরি হয়েছিল, এবং সেটা খুব বিখ্যাত নাটক, এবং সেটা অসম্ভব ভালো নাটক। কিন্তু এই নাটকের অত বড় টিমকে আনা মুশকিল। প্রায় 25 জনের একটি টিম ওই নাটকটা করেছিল, 5খানা নাটক। ওখানে কতগুলো নাটক একসাথে দেখে? নিয়ে টোটাল 2 ঘন্টা 15 মিনিটের একটা নাটক, পুরো মহাভারত, তার নাম ভাস ভারতম। মানে ভাসের চোখে দেখা মহাভারত, ভাস কিভাবে মহাভারতকে দেখেছে, এবং প্রত্যেক কটা জায়গায় উনি ব্যাসকে ছাড়িয়ে গেছেন। তাহলে এবার একটা কথা বলুন, সেই যুগে ভাসের সময় বলা হয় 2nd সেঞ্চুরি BC,
ঠিক আছে? সেই সময় দাঁড়িয়ে ভাস এই ভয়ঙ্কর কার্যটা কি করে করে ফেলেছিল, যেখানে ব্যাসকে ভগবান মানা হয়, সম্পূর্ণ ভগবান ব্যাসদেব বলা হয়, উনি কিন্তু রীতিমতো লিখিতভাবে এটাকে কিন্তু অন্যরকম করে দিয়েছেন সেম। যার জন্য ভাসকে এত জীবন্ত লাগে। এবং ভাসের নাটক হচ্ছে আর কালিদাসের নাটকের মধ্যে তফাৎ। আমি কালিদাসের কোনো নাটক করি না, ওই এনএসডির জন্যই অভিজ্ঞান শকুন্তলা করেছিলাম, সেটাও মানে স্টুডেন্ট ওদের দেখতে লাগে, 20 জনকে ক্যারেক্টার দিতে হবে, ভাবতে লাগে। এবার এখন আমি বন্ধ করে দিয়েছি, আর আমি বাইরে নাটক ডিরেক্ট করবো না, ওটা অসুবিধা হয় আমার। প্রথম কথা প্রপার ট্রেন করানো যায় না, কিন্তু ওখান থেকে একটা নতুন মেথড ডেভেলপ হয়। আচ্ছা, এইবার এই যে ভাস ভারতমে তার মধ্যে অনেক কিছু জিনিস আনা হয়েছিল, যেমন একটা আনা হয়েছিল পাপাজি কা ফড়। দেখবেন একটা পটের কথা ভাসের নাটকে প্রচুর বলা আছে, যে যখন কৃষ্ণ ঢুকছে দুর্যোধন তখন বলল যে নিয়ে এসো দ্রৌপদীর চিরহরণের চিত্রটা নিয়ে এসো। তো মানে যখন ওটা হয়েছিল আর্টিস্টকে দিয়ে ও পেন্টিং করিয়েছিল, এবং এটাও কৃষ্ণের সামনে বসে দেখবে, ইচ্ছে করে দেখবে, আমি তোমাকে দেখবো না, ঠিক আছে? কিন্তু কৃষ্ণ যখন এলো তখন পড়ে গেল, আর কৃষ্ণ বললো ইসকো হটাও। সেই জিনিসটা তখন কোত্থেকে আনা হয়েছিল? রাজস্থানে একটা আছে ট্রেডিশনাল আর্ট পাপাজি কা ফড়, ঠিক আছে, ওইখান থেকে নিয়ে আসা হয়েছিল। ওই পেন্টিংটা পুরো আঁকানো হয়েছিল, এবং এটা আঁকানো হয়েছিল কিন্তু সিকিম স্টাইলে। এই নাটকের কস্টিউম কিন্তু সিকিম রয়্যাল ফ্যামিলির কস্টিউম আনা হয়েছিল, তার জন্য সিকিমের রয়্যাল ফ্যামিলির কস্টিউম নিয়ে রিসার্চ করা হয়েছিল। কিন্তু যে কাজ করেছিল তার মাথায় একদম এরকম কস্টিউম বানানো ছিল না, যতটা বলে বলে তাকে বানানো হয়েছিল। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমি একটি সম্মুখীন হয়েছিলাম সমস্যার, যাই বানাতে বলি ওয়েস্টার্ন বানিয়ে ফেলে, ইন্ডিয়ান কিছু বানাতে পারে না। আমি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, মানে লাস্টে আমায় খাতা নিয়ে স্কেচ করতে শুরু হয়েছে। দেখো, গুগল থেকে টুকো না প্লিজ, মানে যদি ডিজাইনারকে ছেড়ে দেওয়া হচ্ছে গুগল থেকে টুকে দিচ্ছে, পুরো গুগল থেকে টুকে। আমি গ্রাউন্ড হয়ে গেল, এখানে এলিজাবেথ আসছে না কোনো, আর তুমি সিকিমের যে ডিজাইনার সে কিন্তু সিকিমের ছেলে, কিন্তু এটা দেখা গেল সিকিমিস কালচার নিয়ে নলেজ খুব কম। এটা স্যাডেস্ট পার্ট। সেখানে কিন্তু গুগল থেকে ওয়েস্টার্ন কালচারে সব ওয়েস্টার্ন কস্টিউম বানিয়ে দিচ্ছে। আমি না, এটা চলবে না, তোমাকে এখানে সিকিমিরই করতে হবে, কারণ এর মিউজিকটা 70% সিকিমিস, 30% ইন্ডিয়ান, এভাবেই তৈরি করা হয়েছিল। এটা একটা প্রায় অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছিল, এবং সেই জন্যই নিয়ে যাওয়া হয়েছিল আমাকে, যে একটা অন্যরকমভাবে কাজ করে এটাকে আনবে। ভাস ভারতম পানাগড় অব্দি এসেছিল, কলকাতায় আমি আর নিয়ে আসিনি, কারণ এখন গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে, মানে যারা আমার হাতে ট্রেন হয়েছিল তারা আর এখন খুব একটা নেই। তো এইভাবে একটা ভাস ভারতম তৈরি হয়েছে, যেটা সবাই বুঝবে, যেখানে ভাসেরই মহাভারত আছে, সব নাটক রয়েছে। আর বাকি আমি যে নাটকগুলো বানাই সেগুলো অ্যাকচুয়াল প্রবন্ধ নাট্য, কারণ আমি নাটকটাকে টোটালটা আগে ফেলে দিই, নাটকটা পড়ার পর নাটকটাকে টোটাল ফেলে দিয়ে কবের হৃদয়গত ভাব বলে একটি শব্দ আছে, যে কবি এটাকে কোথা থেকে তুলেছিল, আমি সেই অবধি একটা জার্নি করে সেখান থেকে একটা নতুন নাটককে টেনে বার করে আনি, যে নাটকটা হয়তো কবি এরামও লিখতে পারতো। ঠিক আছে, যেহেতু আমি সংস্কৃতের ছেলে, সংস্কৃত সাহিত্য নিয়ে ব্যাকরণ নিয়ে পড়াশোনা করা ছেলে, সেহেতু এই জার্নিটা আমি পারি, এটা আমার পক্ষে সম্ভব, কারণ আমাদের অন্যরকমভাবে ট্রেন করানো হয় সংস্কৃতে, এবং আমি অ্যাংলো স্টাডিজে ট্রেন নই, ওরিয়েন্টালে ট্রেন আমরা, মানে আমরা টোল পণ্ডিতদের কাছে পড়েছি, ঠিক আছে? তো সেই হিসেবে আমাদের ট্রেনিং মেথোডোলজিটা একটু আলাদা বলে আমরা অন্যভাবে যাই, এবং গিয়ে মেনলি কবি থেকে টেনে তুলে আনবো। মানে আমি যখন রামায়ণ, একবার আমার একটা দেখানো হয়েছিল, সেই রামায়ণে রাম ছিল না, এই রামের স্ক্রিপ্ট লিখতেই এসেছিল রুদ্ররূপ রামায়ণের, ও আমাকে অনেক কিছু লিখে দিল, রামটা বলে রামটাকে ফেলে দাও, রাম থাকবে না আমার নাটকে। বলে হ্যাঁ স্যার, রাম থাকবে না, রামায়ণ কী করে দেখাবো, সেটা ভাবো, রাম থাকবে না। বললো আবার, তারপরে একটু ও আজকে আসলে বলতো যে একদল মেয়ে বেরোচ্ছে, এই মেয়েরা মন্দিরে যাচ্ছে, না মন্দির থাকবে না আমার নাটক, মন্দিরও থাকবে না। এটার কারণ কিন্তু এই নয় যে আমি রামের বা মন্দিরের বিরোধী, কারণ হচ্ছে আমার যে মেয়েরা কাজ করে তারা অত্যধিক একটু উপোস, মন্দির, পূজা এইগুলোতে বিশ্বাসী। আমি ওকে সেফ জোন দিয়ে দেবে, তুমি এই সেফ জোনে আমি থাকতে দেবো না। যদি আমি ডিরেক্টর হই, তোমাকে আমি সেফ জোনে থাকতে দেবো না। আমি আমার মেয়েদের চিনি তো, হ্যাঁ, একদম পুরো সেফ জোন পেয়েছে, কলর করবে না, তাহলে অ্যাক্টিং হবে না ওটা। কাউকে আমি সেফ জোনে থাকতে দেবো না, সব থাকবে। আমি ওটা নাটকটা কি করালাম, বাঁদরদের দিয়ে রামায়ণ তৈরি করালাম, টোটাল এক পাল বাঁদর, সেখানে মেয়েরাও আছে, সব বাঁদর,
ঠিক আছে, প্রত্যেকের মুখে সুন্দর বাংলার বাঁদরের মাস্ক দিয়ে দিলাম, অসাধারণ তৈরি করা হয়েছিল। এই বানররা অষ্টমী আর নবমীতে দেখবেন আমাদের বাংলাদেশের যে রামায়ণ লেখা হয়েছে তাতে অনুষ্ঠান আছে, যে সেখানে সারা রাত দুর্গাপুজো যখন রাম করছে বানররা এক এক দিন এক একটা অনুষ্ঠান করছে। ঠিক আছে, আমি বললাম এই তো এই সময় আমাদের অনুষ্ঠান হচ্ছে, সেটা শরৎকালে, নাটকটাও শরৎকালে নামানো হয়েছিল এবং সেখানে বানরদের দিয়ে পুরোটা বলিয়ে দেওয়া হয়েছে। একটাই কথা আছে, দেবী কি জাগিলেন? তা বানর বলছে এ দূর কি এত সহজে কি দেবী জাগে? কবার 2-3 বার তো মরো আগে তবে তো দেবী জাগবে। ও জাগে নাই দেবী, ও বাবা গো, হো চল 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 আবার করি, দেবী যদি জাগে। পুরো একটা প্রহসন চলেছে পুরো রামায়ণ, এবং সেখানে 15টা বাঁদর ভয়ানক অ্যাক্টিং করেছে, ছেলেও আছে মেয়েও আছে, রাম নেই কিচ্ছু নেই। পেছনে একটা স্ক্রল আছে যাতে সবুজ মুখের ওপর 2টো চোখ আঁকা আছে, আর মাথার এখানে একটা লোটাস দেওয়া আছে। যে যেটা বুঝবে ওটা বুদ্ধও বুঝতে পারে লোকে, কারণ চোখটা বুদ্ধের মতো আঁকা আছে কিন্তু ওখানে। আর একটা ঘট রাখা আছে, আর ঘটের উপর একটা লোটাস রাখা আছে, ব্যাস। আর তার মাথার উপর একটা ছাতা রাখা আছে, যেটা আমাদের আগে কলাবউকে চান করতে নিয়ে গেলে একটা ছাতা যেত। ঠিক আছে, শুধু ওইটুকুই রাখা আছে, আর কোনো কিছু ছিল না কিন্তু। এভাবে আমি একটি রামায়ণ তৈরি করেছিলাম আমাদের। কোন ভাষায় অভিনয়? বাংলায় হয়েছিল, প্রথাগত একদম আমাদের কোলোকিয়াল বাংলায় অভিনয় করানো হয়েছিল। সেখানে ও ভাষা মানে আমি অ্যাকচুয়ালি দেখেছি যেটা আমাদের সংস্কৃত নাটক, সেটা কিন্তু যদি ভালো করে ট্রান্সলেশন ছাড়া যদি আপনি পড়েন, ওটা সেলিব্রেশন অফ ল্যাঙ্গুয়েজ। কারণ ওর মধ্যে সংস্কৃতের পর প্রাকৃত আছে, সৌরসেনী আছে, মাগধী দেখবেন আছে, পৈশাচী আছে। এই প্রত্যেকটা ভাষার উচ্চারণের মধ্যে ওই ক্যারেক্টারিস্টিক থাকে। ওই ভাষাটা ওইতে উচ্চারণ করলে ওইটা বেরোবে। আমি কি করি, যখন আমি নাগানন্দ করাই তখন ওই ভাষাগুলোকে আগে আলাদা করা হয়, ওই প্রাকৃতগুলোকে পুরো আলাদা করে ফেলা হয়। মেনলি আমি প্রাকৃতে নজর বেশি দিই সংস্কৃতের থেকে। ওই প্রাকৃতগুলোর প্যারালাল কি অপভ্রংশ আছে খুঁজে বার করা হয়। সেই প্যারালাল অপভ্রংশে স্কলারদের দিয়ে রিভাবে ডায়লগ লেখানো হয়, সেই ডায়লগটা অ্যাক্টররা বলে। একটু পদ্ধতি কঠিন, মানে ওরা ডাইরেক্ট বাংলা করে দেওয়া হয় না, কারণ ওইগুলো কি তার প্যারালাল অপভ্রংশ কি। যেমন সৌরসেনী, প্রাকৃতের অপভ্রংশ এখন 2টো বেঁচে আছে, একটা পুরনো গুজরাটি আর একটা পুরনো মারাঠি। এই 2টো সৌরসেনী প্রাকৃত থেকে বেরিয়ে আসা ভাষা। ঠিক আছে, যদি আমি এখানের মাগধী অর্ধ মাগধী থেকে যদি বেরিয়ে যাই, কুরমালি ভাষা আছে আমাদের এখানে। নাগানন্দে যে সর্পকাল্ট, যারা সর্প, তারা পুরোটা কুরবালি ভাষায় কথা বলেছে। কিন্তু তারা কেন তাদের মধ্যে বলা হচ্ছে, যখন নাগানন্দ এসে বলছে যে শঙ্খচূড়কে যে আমি তোমার জীবন বাঁচাবো, শঙ্খচূড় বলছে তুমি কেন আমার জীবন বাঁচাবে? এটা আমার ধর্ম, আমাকে মরতে হবে, এটা আমার কাস্টের ব্যাপার, তুমি আমার জীবন বাঁচাবে না, এটা হতেই পারে না। অতএব এই ভাষাগুলো তাদের মুখে দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি, প্রত্যেকে তাদের কালচারগত ভাষাগতভাবে শ্রেষ্ঠ। কেউ এখানে কোনো ভাষায় কেউ একা শ্রেষ্ঠ নয়, কারণ আমরা তো সবাই একসাথে নিয়েই বেঁচে আছি। যদি সমাজের আপনি একটা জায়গাকে ডাউন করেন, দেখবেন ইমব্যালেন্স হয়ে গেছে স্টেজের মতো, স্পেসের মতো। তাই এই প্রত্যেকে দাঁড়িয়ে আছে বলে আমাদের ইকোসিস্টেমটা দাঁড়িয়ে আছে, এবং এই সেম ইকোসিস্টেম ভাষা দিয়ে ভরতনাট্যে শেখাতে চেয়েছেন। তাই এই গোটাটা কিন্তু সেলিব্রেশন অফ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা প্রচণ্ড প্রধান। ওই প্রত্যেকটা ক্যারেক্টার যদি সেই অপভ্রংশে কথা বলে, এত অদ্ভুতভাবে বেরিয়ে আসে ক্যারেক্টারটা, সেটা কিন্তু ভাবনাতীত। যেমন কাঞ্চুকি হলো, আবার ওখানে পাওয়া যায় একটা ক্যারেক্টার থাকে চেটি। এই বিট আর চেটি এরা ভীষণ মদ্যপ, ঠিক আছে, আর ভীষণ অ্যারোগেন্ট আর ভীষণ ডেসপারেট এরা। আমি তখন অনেক ভেবে বললাম, আচ্ছা আমার কাছে আছে একজন ভোজপুরি স্কলার, তার সাথে কথা বললাম, খালি ভোজপুরিতে এই ডায়লগটা লেখো। চেটি আমার নাটকে ভোজপুরিতে কথা বলেছে এবং অসম্ভব সুন্দর। মানে যখন ওই ভোজপুরি ভাষায় থ্রোটা করছে, ওর ক্যারেক্টার অটোমেটিক। এবং আমি তখন জিজ্ঞেস করি, এই ভাষা আর তোমার এই ক্যারেক্টার দুটোর মধ্যে কি তুমি পাচ্ছ? মানে এরম চাপিয়ে দেওয়া হয় না ভাষাটা, কিন্তু তোমাকে এটা বলতে হবে, এক্সপেরিমেন্ট করো, নাহলে বদলে দেবো আবার। এতগুলো স্কলার আমার সাথে কাজ করে অলওয়েজ, মিনিমাম 10টা কলার কি পেছনে রাখা থাকে। 10টা স্কলার যে কোনো মুহূর্তে বলতে পারি এটাকে ট্রান্সলেট করো, এটাকে কিন্তু ট্রান্সক্রিয়েট করো,
মানে শুধু ট্রান্সলেট করতে হবে না, তারা কিন্তু করে করে পাঠায়। এবার বলা হয় শুধু ওটা করে পাঠালে হবে না, ভয়েস মেসেজে ওটাকে উচ্চারণ করে পাঠাতে হবে। ওরা ভয়েস মেসেজে পুরো উচ্চারণ করে 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 পাঠায়। এবার সেটা প্রথমে কিন্তু অ্যাক্টরের হাতে দেওয়া হয় না, মেথডে দেওয়া হয় না, অ্যাক্টরকে ওই প্রাকৃতটা দেওয়া হয়, বলা হয় প্রাকৃতটা বলো। অ্যাক্টর প্রথমেই প্রাকৃতটা মুখস্থ করে আসে, অ্যাক্টরকে এই প্রসেসটা বলা হয় না। কিন্তু আমি যে প্রসেসটায় আমরা 2 বা 3 জন ডিরেক্টর থাকি সেটা কিন্তু অ্যাক্টরদের কাছে পৌঁছয় না, বলি না। অ্যাক্টরটা মুখস্থ করে আসবে, এবার এটা বলো। এবার যে জিনিসটা বলা হচ্ছে আমরা দেখি যে ওর মধ্যে মানে ওই এনার্জি অফ ক্যারেক্টার আর এনার্জি অফ তার এই দুটো ব্যালেন্স হচ্ছে কিনা, না ব্যালেন্স হচ্ছে না। আমি বলে আচ্ছা এবার দেখতো এই ভাষাটায় কথা বলতো, এই ভাষাটা বললে কেমন লাগে, বললে না পিয়ালদা এই ভাষাটা ভালো লাগছে না। বলে আচ্ছা এই ভাষাটা বলতো এবার দেখি, এটা কেমন লাগছে তো চরিত্রের সাথে, বলে হ্যাঁ এইটা কিন্তু মিলছে চরিত্রের সাথে। আচ্ছা এই ভাষাটাকে তোল, এই ভাষাটাকে তুই এবার তোল। এবার ওই ভাষাটা তখন সে চুজ করছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন এইসব ভাষা প্রয়োগ করা হয় না, অ্যাক্টরকেই হাফ অফ দ্য স্ক্রিপ্ট লিখতে হয়। তাই জন্য ওখানে ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা চাই, মানে তোমাকে হাফ অফ দ্য স্ক্রিপ্ট নিজে লিখতে হবে। আমার মেয়ের যে অ্যাক্টর সায়ক, সে কিন্তু তার সমস্ত ম্যাক্সিমাম স্ক্রিপ্ট নিজে লিখে ফেলে, লিখে আমাকে দেয়। ম্যাক্সিমাম ব্রজবুলিতে এক্সপার্ট, ও আবহাটে এক্সপার্ট, ঠিক আছে। সংস্কৃত মোটামুটি লিখে দিলে আমি চেক করে বলি এটা হয়নি, এখানটা চেক করো। আচ্ছা চেক করে এটা আমাকে বলো এবার কি ছন্দে আছে না আছে, এবার দেখো এটা কতটা তুমি ক্যারেক্টার হতে পারছো, কতটা তুমি হচ্ছ, তোমারটা কীভাবে ছাড়বে, তুমি ক্যারেক্টারের স্পেসটায় পৌঁছো কীভাবে। সো এটা হচ্ছে একটা মেথড। এই মেথডটা কিন্তু ভরতের বলাই মেথড, এই মেথডটা কিন্তু ভরতের বলা মেথড। তাই জন্যে উনি, কারণ উনি তো জীবিত নেই, যে নাটকটা যখনই ফেলা হবে, শকুন্তলা যখন অনার্য শব্দটা প্রয়োগ করেছিল, এই অনার্য শব্দটা একটা অ্যাক্টরকে শেখাতে গিয়ে বলতে হয়েছে মোদিকে দাঁড়িয়ে বলছো অসভ্য, বলতে পারো, চলো বলো। সেটাই কিন্তু সে যুগে ছিল। রাজা কিন্তু মাথাটা কেটে ফেলে দিতে পারতো পুরো, কিন্তু ফেলতে পারেনি। এবং উনি দাঁড়িয়ে ওই একটা আশ্রমে থাকা মেয়ে, যা 2 দিন আগে সে জানতো না তার ব্যাকবোনটা সোজা না ব্যাকা, সে কিন্তু দাঁড়িয়ে বলেছিল অসভ্য, যেটা আজকে আমরা কেউই বলতে পারছি না, কল্পনাই করা যায় না, বলতে পারছিও না। তো আমরা অসভ্য, আমরা পেছনে বলছি অসভ্য অনেককে, তো অনেককে সামনে দাঁড়িয়ে বলে গেছিল। এবং ওইভাবেই আমাকে বলতে হয়, শুধু একটাই কথা বলেছিল, অসভ্য আপনি, ঠিক আছে। এবং সেই যুগে রাজাকে দাঁড়িয়ে অসভ্য বলার মতো কতটা পাওয়ার তার মধ্যে, সে যেন হারাবার কিছু নেই, যেখান থেকে ছিল ভাগিয়ে দিয়েছে। এবার পেটের মধ্যে বাচ্চা, যা হবে হবে, আমার পিঠ ঠেকে গেছে। তাহলে ওই জন্য ওই যে শব্দটা যদি প্রপার ওর মানে বোঝা যায় শব্দটা, ইটস ভেরি ইজি টু ট্রেন দ্য অ্যাক্টর। কিন্তু ওটা যেই দেখবেন বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে বা কিছু, ওই ক্যারেক্টারটা পড়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গে। তাই জন্য একটাই প্রবলেম এই সংস্কৃত নাটকের, ওই ভাষাতে পড়লে ওর ভাইব্রেশনটা বোঝা যায়। যখনই ওটা ট্রান্সলেশনে আসছে, ওই ক্যারেক্টারের ভাইব্রেশন অনুযায়ী ওটা ট্রান্সলেটেড নয়। এখানেই দাঁড়িয়ে যদি আপনি আনন্দলালের বাবা মানে পি লালের যদি ড্রাঙ্কেন মম পড়েন, পাগল হয়ে যাবে, ইংলিশে লেখা, ঠিক আছে। মত্তবিলাস প্রহসনের ইংলিশ ট্রান্সক্রিয়েশন আমার পড়ে মনে হয়েছিল নাটকটা ইংলিশেই করে দেবো, সংস্কৃতে করবো না, কারণ উনি পুরো ক্যারেক্টারের অনুযায়ী ট্রান্সলেট করেছেন। আবার সেখানেই যখন আশ্চর্য চূড়ামণি জাপান থেকে ট্রান্সলেট হয়েছে, সেটা পড়ে আমার ভালো লাগেনি। এবার বলুন একটা জিনিস বলি, একটু জল লাগবে। হ্যাঁ জল আছে। আচ্ছা আচ্ছা। সংস্কৃত সাহিত্যে আমরা খুব দেখেছি যে দর্শককে রসিকা জানা বলা হয়, মানে রসিক, মানে আমি যেটা পরিবেশন করছি সেইটা গ্রহণ করবার মতন ট্রেনিং এবং ক্ষমতা দর্শককে রাখতে হবে। কিন্তু আমাদের এখানে তো এখন সেটা নয়। সেইটা সমস্যা কি কোনো ফেস করা হয়েছে? আমি কেন সমস্যা ফেস করিনি জানেন? হ্যাঁ, কারণ আমি সেই বুঝেই দর্শক ডাকি। একদম। ও আচ্ছা। আমি ডাকি না আমার নাটক দেখতে কাউকে, আমি কাউকে ডাকি না আমার নাটক দেখতে। ফেসবুকে ওই যারা আছে তারাই দেয়, ঠিক আছে। 4 জন যদি আসে আমার অসুবিধা হয় না। আমি নিজে কথা করে বেরিয়েছি 2টো অডিয়েন্সে বসে, সেখানে আমাদের 4 ঘন্টা নাটক করতে হয়েছে। 4 ঘন্টায় অত বড় কস্টিউম পরে সারা রাত্রি, শরীরে 64টা নট,
ঠিক আছে, আর গোটা শরীরে থাকে হচ্ছে 35 কিলো। 35 কিলোটা বাঁধতে হয় সন্ধ্যে 6টার মধ্যে বেঁধে আমরা উঠি আর ভোর 4টেয় নামি। এরকম আমরা করেছি তো। টেম্পেলে প্রোগ্রাম হতো, একের পর এক টেম্পেল আমাদের গাড়ি করে নিয়ে চলে যেত, টেম্পেলে নামিয়ে দিত 5 দিন 6 দিন। তাই ওইখানে একদিন আমি দেখলাম আমার গুরু প্রচণ্ড ফোর্সে প্রোগ্রাম করে বেরিয়ে চলে গেল কিরাতম। আমি দেখলাম দুটো বুড়ি বসে আছে, তার উপরে মাথচুল করছে, এই করছে, বসে আছে, আর প্রচুর মুরগি বসে আছে, চারদিকে মুরগি ওই টেম্পেলটায়। আমি ফার্স্ট ইয়ার আমার গুরুকে বললাম, আপনি তো খুব ভালো নাচলেন, অনেক কিছু করলেন অভিনয়, কিন্তু অডিয়েন্স তো দুটো। বলে কে বলেছে তোমাকে? আরে না, মানে দুজনকে দেখলাম তাই বলছি। বলে মুরগিগুলো দেখো নি? হ্যালো, মুরগিও অডিয়েন্স? বলে এটাই ভারতীয়তা, যে কোনো চেতন বস্তুই অডিয়েন্স। বলে এটা যদি তুমি ভেবে নাও, তোমার জীবনে কোনোদিন অসুবিধা হবে না। দুটো অডিয়েন্সের জন্য আমি কি মুভমেন্টটা কমিয়ে দেবো, না চিৎকারটা কমিয়ে দেবো, না প্রজেকশনটা কমিয়ে দেবো গলার? আমি অবাক হয়ে গেছিলাম এই কথাটা শুনে। বলেছিল যে কোনো চেতনটাই ভাবনা, চেতন বসে আছে তো ব্যাস তোমার অডিয়েন্স। এইটা ভেবে কোনোদিন হয়ে যেও না যে ফুল অডিয়েন্স থাকলেই তোমার শুধু সাইকোলজিক্যালি ভালো। অডিয়েন্স থাকবে না, তোমার কাজটা করতে হবে তো। বলে এটা নট ধর্ম, এটাকে নট ধর্ম বলে। নট ধর্ম আর পারফরমেন্সের মধ্যে তফাৎ আছে একটা। আমাকে আমার ধর্ম মেনটেন করতে হয়। এখানে ডেকেছে, আমাকে অর্থ দেওয়া হচ্ছে, আমি আমার ধর্মটা সম্পূর্ণ, দুজন থাকুক, একজন থাকুক, ব্ল্যাঙ্ক থাকুক, আমি দিয়ে চলে যাব। এটা আমি অবাক হয়ে গেছিলাম। তাই জন্য অডিয়েন্সের ক্ষেত্রে আমি তো ডাকি না, যাদের পছন্দ তারা আসে। আমি কাউকে ডাকি, কাউকে ফোন করে বলি না, কিচ্ছু না। ঠিক আছে, আমি কটা নাটক বানাচ্ছি তাও জানি না। ফেসবুকও সব চিদাকাশের ইউটিউবে যাবেন, দেখবেন পর নাটক কত তৈরি করা, সেগুলো রেকর্ড করে ডকুমেন্ট করে সমস্ত দেওয়া আছে, ওখানে দেওয়া থাকে। আর যারা ডাকে, ভারতবর্ষের তো মানে পশ্চিমবঙ্গের বাইরে তো প্রচুর ট্রাভেল করি আমরা, করি তো সেখানে প্রোগ্রাম করেই যাচ্ছি। অতএব ব্যাপার তোমার একটা অডিয়েন্স যারা চায় তাদের জন্য। আমি জোর করে কাউকে নাটক দেখাতে ইন্টারেস্টেড নই, এটা আমার নেই, তাই আমার এই ফেসটা করতে হয়। মানে বলতে পারেন অত্যধিক চালাক, না এটা খুব চ্যালেঞ্জিং। বলতে পারেন অত্যধিক চালাক আমি, আমার কিচ্ছু আসে যাবে না, কিন্তু আমি ডাকি না। আমি আপনাকে ডিস্টার্ব করতে ইন্টারেস্টেড নই। আমাদের তো ডিপ্রেশন হয়ে যায় দর্শক না এলে। না, আমার কোনো ডিপ্রেশন নেই, আর আমি ডাকি তো না। আমি ডাকবই না, আমি জানি কে কতটা বুঝবে, কোন নাটকের কে অডিয়েন্স, কোন ভাষায় হচ্ছে, এগুলো তো প্রবলেম আছে। এটা জেনে আমি লোককে বসিয়ে তার ধৈর্যের পরীক্ষা কেন নেব? এটা আমি 2 ঘন্টা বসিয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না, আমি নিইনি কখনো। ভারতম করে ছেড়ে দিয়েছি, বাইরে থেকে আমার কাছে ফিডব্যাক এসছে যেটা বেস্ট ওয়ার্ক, এটা যেখানে গেছে তারপরে অন্য নাটক দাঁড়াতে পারছে না ডিরেক্টরের। আরে সেটা অ্যাক্টরদের জন্য, আমার জন্য না, আমি তো ভ্যানিশ। অ্যাক্টররা যে ধরে রেখেছে এতক্ষণ এই নাটকটাকে বিশ্বাসে, এবং তার আগে আমি নাম বলছি না, নাম করা ডিরেক্টরে গিয়ে করেছিল উত্তর রামচরিত, এবং সব কটা একটা ডিপ্রেসড বলেছিল ফিরসে ক্লাসিক্যাল থিয়েটার। ও মাই গুডনেস, ফিরসে ক্লাসিক্যাল থিয়েটার। তখন যে ডিরেক্টর ছিল বললো নেই, আব আলাগ ব্যক্তি আ রহে হ্যাঁ, ইউ উইল লার্ন ফ্রম হিম, হি ইজ এ ভেরি নাইস পার্সন। আমি প্রথমে গিয়ে 15 দিন কিছু করাইনি, ঠিক আছে, 15 দিন কিছু করায়নি, নাটক পড়তাম, ওদের দিয়ে প্রপস আঁকাতাম, ওদের সাথে গল্প করতাম। আমার এটা বার করা ছিল অসুবিধা কোথায় ক্লাসিক্যাল থিয়েটারে। বললো স্যার দ্য মেন প্রবলেম ইজ ও यही बोलते हैं आपको ऐसे खड़ा होना है। अरे माय गॉड, बोले नहीं ऐसे ही खड़ा होना है, क्लासिकल है, अरे ये तो गड़बड़ है। हाँ, मैं बोला फर्स्ट ऑफ ऑल इसके लिए और बॉडी हैज टू बी ट्रेन्ड। विदाउट लाइक तुम्हारा गला तैयार नहीं है और एक सी स्केल डाल के आप बोल रहे तुम सा गाओ, नहीं गा पाओगे, क्योंकि ना ही तुमको स्केल के बारे में कुछ पता है और ना ही तुमको स्केल के कैसे गला मैच होना है वो तुमको पता है। हाउ कैन यू डू? बोले नहीं, वो डायरेक्टर आकर ऐसे ही कहते हैं यही क्लासिकल है, और एक जर्जर लाएगा वो सामने और बोलेगा चिल्लाओ, जर्जर के सामने खड़ा होकर चिल्लाओ। हाली जर्जर হচ্ছে নাটকের শুরুতে আমরা একটা পূজা করি, জর্জর দণ্ড, সেইটা। এবার আমিও জর্জর রেখেছিলাম। আমার ভারতম একটা বড় দরজা ছিল, যে দরজাটা কিন্তু সাউথ ইস্ট এশিয়ার একটা, পুরো দরজাটা বন্ধ থাকতো, ওর পেছনে জর্জরটাকে রাখা ছিল। এরকম সিঁড়ি উঠে যায়, 9টা সিঁড়ি উঠে যায়, ঠিক আছে, আর তার মাথার ওপর জর্জরটা আছে, দেখা যাবে না কিন্তু, ওইটা ইন্দ্রলোক। আর উরুভঙ্গবে কোথায় গেছিল, ইন্দ্রের রথই তো নেমে এসছিল, ইন্দ্রের ঐরাবতের মতো ওপরেই তো দাঁড়িয়েছিল অভিমন্যু। ও বলছে ওই তো অভিমন্যু ইন্দ্রের রথের ঐরাবতে বসে আছে। এইটা যখন বলছে ভীম কিন্তু উঠে যাচ্ছে, সরি
দুর্যোধন কিন্তু একটার পর একটা স্টেপ উঠে যাচ্ছে, একটার পর একটা স্টেপ উঠে যাচ্ছে। ও যে ইন্দ্রলোকে চলে গেল তার প্রমাণ ওই ধ্বজটা। ওই যে ইন্দ্রধ্বজ দেখা আছে, আমি কিন্তু বললাম না ওটা কি ধ্বজ, আমি কিছুই বললাম না কোথায় যাচ্ছে। আর যেটা এগেনস্ট থিয়েটারে আলো করলে গোল্ডেন রং দেওয়া যায় না, রিফ্লেক্ট করবে, ওই গোটাটা গোল্ডেন করা হয়েছিল 9টা সিঁড়ি। তাই যখনই আলোটা ফেলতো মানে দরজাটা খোলার আগে ঠিকরে একটা আলো বেরিয়ে আসতো ওখান থেকে, মানে দরজাটা খাওয়া করছে, একটা আলোর জ্যোতি বেরিয়ে আসছে, কিচ্ছু না, যেহেতু গোল্ডের উপর রিফ্লেক্ট করছে আলোটা, ঠিক হচ্ছে চোখ দিয়ে একদম। এবং সে যখনই ঠিক হচ্ছে অডিয়েন্স এরা হয়ে যাচ্ছে এটা কোথায় যাচ্ছে। গোটা নাটকটায় 2 ঘন্টায় দরজাটা খোলে না, লাস্ট দরজাটা খোলে, দুজনে রাম করে টেনে পেছন থেকে দরজাটা খুলে দেয়। যখন খুলে দেয় দেখে দুজনের ডেড বডিটা উঠছে, এই ডেড বডিটা চলে যাচ্ছে ওখানে। তো এরকমই ভাবনা চিন্তা করে করে করা, কোথাকার কপি নয়, কোনো জায়গার কোনো কপি নয়। আমি বসে বসে মাথা থেকে যা ভাবি এরকম স্কেচ করে এরকম করে দিয়ে দিই, নাও এটা দেখো, এটা কি করো। এই নাটকের সেটের ব্যাপারে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে 12 বছর আমার কাছে শেখে, সে বলেছিল এই সেটটা হবে কি করে। সব হবে, ভাবলেই হবে, হবে না কেন। ওই সেট যারা প্রথাগত তারা করতে চায়নি, বম্বে থেকে সেট ডিজাইনার আনানো হয়েছিল, কিন্তু বম্বে ডিজাইনার এলো বললো হ্যাঁ ইটস ইজিলি পসিবল, হোয়াই ইটস নট পসিবল, ভেরি নাইস। এবং ও এসে খুব এনার্জেটিকভাবে কাজটা করলো, পুরো স্কেচ করে বললো এই তো এখান থেকে লাইন যাবে, এখান থেকে চ্যানেল করতে হবে, এই করতে হবে, চলো। এবং গোটা সেটটা রং করেছিল সিকিমে যারা মনেস্ট্রিতে রং করে মিউরালাকে, সেই আর্টিস্ট সেটটাকে রং করেছিল এসে, কিন্তু পুরোটা একটা পেইন্টিং মনে হয়েছিল, পেছনে রয়েছে। এভাবেই করা যায়। কারো কোনো প্রশ্ন নেই? আছে প্রশ্ন আছে, এই তো প্লিজ, হ্যাঁ আসুন, বলুন। বসে বসেই বলুন না। আপনি একটু আগে যেটা বলছিলেন যে হ্যাঁ। চরিত্র অনুযায়ী বিভিন্ন এই অবহট্ট বা সৌরসেনী বা এই যে বিভিন্ন উপভাষাগুলোর ব্যবহার করছেন একই নাটকে, তার মানে যখন ফাইনাল স্ক্রিপ্টটা দর্শকের চোখের সামনে তৈরি হচ্ছে তখন সেটা একটা বহুভাষিক নাটকে পরিণত হচ্ছে। হ্যাঁ, এইটা শ্রোতা দর্শকের কাছে সমস্যা হয় না বুঝতে? আমি তো দেখিনি, সেই ফিডব্যাক আপনারা পেয়েছেন যে মানে একদম হয়নি, বরঞ্চ উল্টে বলে গেছে যে এটাই হওয়া উচিত। সবার রসদ আছে, প্রত্যেক অডিয়েন্সের রসদ আছে তার মধ্যে, কিন্তু ডায়ালেক্টটা এমনভাবে লেখা হয় যে বলাই থাকে ওটা কনভে করবে, ওটা ওই ভাষাকে রিপ্রেজেন্ট করবে না, ওই এবং যখন ক্যারেক্টারটা এসে দাঁড়ায় এরম হচ্ছে না বলছে ভোজপুরি, দাঁড়িয়ে আছে বাঙালি না, ওই ক্যারেক্টারের আহার্য বেশভূষার মধ্যে ওইরকম একটা রঙের শেড জলে দেন না, টুক করে জলের রঙের শেডটা ফেলে দেওয়া হয়, কিন্তু ওই সবটা মিলিয়ে লোকে মানতে বাধ্য হয়। মনে করুন আপনি হঠাৎ শাড়ি পরেছেন বাঙালি দিকে, মুখে বলছেন ভোজপুরি, ও হবে না, লোকের লেগে যাবে। কিন্তু আমি এটা দেখেছি, আমার সবটাই মাল্টিলিঙ্গুয়াল, আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজে করিনি, মাল্টিলিঙ্গুয়ালে। কিন্তু আমার নাটক যেহেতু বাইরে যায়, যেহেতু এই বঙ্গদেশে কিছুই হয় না বলে আমার কোনো নাটকেই বাংলা নেই, কিন্তু বঙ্গদেশের অনেক পুরনো ডায়ালেক্ট আছে। বাংলাদেশের আমি একটা নাটক করেছিলাম যেখানে চাটগাইয়া ভাষায় কথা বলতো, কার সাথে কথা বলছে? মঘাইয়ের সাথে, মানে একজন মঘাইয়ের ব্যক্তি, সে তার চাটগাইয়া বউ, ঠিক আছে। এইখান থেকে আমার সংবৎসর কথা নাটক শুরু হয়েছিল। আরে তুমি তো শোনো না যে সংবৎসরটা কি, সংবৎসর কি আছে, ও একদম টিপিক্যাল বলে যাচ্ছে, বলে এরে তো শুনতে নেই, সমাজতে নেই, কুছ নেই, মানে এই যে একটা ক্রাইসিস তৈরি করছি, এরা বোঝে না। কিন্তু প্রকৃতি পুরুষ না থাকলে সংবৎসর তৈরি হবে না। তাই তোমাদের মধ্যে যতই ক্রাইসিস থাকুক, ভাষাগত, কালচারগত, সম্প্রদায়গত, কিন্তু এই দুটোকে এক জায়গায় আসতেই হবে। তাই ওই ভেদগুলো আপেক্ষিক। পরে দেখানো হচ্ছে ওদের মধ্যে অসম্ভব প্রেম, কিন্তু এই ভাষাগত কালচারগত একটা বিরোধ থেকেই যাচ্ছে, আর এখান থেকে আবার সংবৎসর কথা বেরিয়ে আসছে। এখানে নির্দেশকের মুন্সিয়ানা যে এই আর্ট ফর্মটাকে পৌঁছে দেওয়া। হ্যাঁ, মানে পৌঁছতে তো হবে, কারণ নাটক এমনই একটা, এটাই বলছেন দেখুন পঞ্চম বেদ, এটা কেন পঞ্চম বেদ তখন প্রশ্ন করা আছে, আমাদের কমেন্ট্রিতে লেখা আছে, ও তাহলে কি চতুর্বেদের কোনো ভ্যালু নেই? বলছে হ্যাঁ, তো নেই তো, কারণ ওগুলো তো প্রভু সম্মিত উপদেশ, এটা তো কান্তা সম্মিত উপদেশ, ও তো প্রভুর মতো অর্ডার দেয়। এই যে বলবে দেখবেন এই দিনে এই খাবেন না, এই দিনে এই ব্রত করতে হবে, ওই দিনে, এগুলো প্রভু সম্মত অর্ডার কি না? আমরা এগুলো অর্ডার তো। তাই জন্য ধর্মশাস্ত্র কিন্তু প্রভু সম্মিত উপদেশ, ভগবদ্গীতা সুহিত সম্মিত উপদেশ, বন্ধু বন্ধুকে বলছে মানতে পারো
নাও পারো, তাই কি না? এটা কান্তা সম্মিত উপদেশ। আপনার বউ সকালে উঠে বললে, এই শুনলে মনে হচ্ছে সোনার দামটা কমে গেছে, আজকে কাগজে পড়লাম, মানে একটা কিনে দিলে ভালো হয়। কিন্তু উনি ডাইরেক্ট বলবেন না বিষয়টা, কারণ জানে তো, সেও তো জানে অর্থের অবস্থা বা কিছু, কিন্তু মনে একটা ইচ্ছা আছে এইটা। তাই বলছে কাব্য নাটক আদি, কাব্য প্রকাশে বলছে কান্তা সম্মিত উপদেশ ইদম। এটা কান্তা সম্মিত, এটা তো কমিউনিকেট করার জন্য, তাই কি না? কিন্তু কমিউনিকেট করতে গেলে মিঠাস আসতে হবে তো, ওরম তো বললে হবে না পঞ্চসন্ধি থাকতে হবে, পঞ্চ অবস্থা থাকতে হবে, পঞ্চ অর্থ, এই সমস্যা হয়ে যাবে, কেউ শুনবে না। তাহলে ওটাও তাহলে তুমি ঘুরে ফিরে প্রভু সম্মিত উপদেশ বানিয়ে ফেলছো। তাহলে আগে বুঝতে হবে এটা কান্তা সম্মিত উপদেশ। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? আমাদের ভারতবর্ষে বা ওয়ার্ল্ডে প্রথম থেকেই যারা আর্টিস্ট তারা কোনো অর্ডার মানতে চায় না। আর্টিস্ট কোনো অর্ডার মানবে না, তাই সে শিল্পী। এইটা কিন্তু মূল জায়গা। তাই এটাকে ভুলে গিয়ে আপনি যা কিছু নিন এগোবে না, আমি এটা বলে দিতে পারি। সে নাট্যশাস্ত্রই থাক যে দেশে, অনেক শাস্ত্রই থাক, আগে বুঝতে হবে এটা কোন জায়গার জিনিস। এটা কান্তা, এটা ভালোবাসার জিনিস, এটা আগে আত্মতুষ্টি। আগে আমার আত্মতুষ্টি হতে হবে, তো তবে তো করবো। দেখুন যত লোক আজ নাটক করছে, আর্ট করছে, তাদের কি ফিউচার? কোনো ফিউচার নেই কিন্তু। আদৌ বলুন কোনো ফিউচার আছে? নেই। করছে কেন? আত্মতুষ্টি। এটাই কান্তা সম্মত উপদেশ। আমার এটা ভালো লাগে, তাই আমি দাঁড়িয়ে দিনের পর দিন যন্ত্রণা সহ্য করছি। শিখার মতো জ্বলে শেষ হয়ে গেলেও আলোটা অন্যকে দিয়ে যাচ্ছি। এটাই এর মূল বিষয়। অসাধারণ। আর কেউ কিছু বলবে? কি সুন্দর হ্যাঁ, একটা বলুন, বলুন, সন্ধে, বলুন। অপূর্ব। অন্য একটি আলোচ্য আছে, হ্যাঁ। বসেই বলছি। হ্যাঁ। সেটা হচ্ছে যে এই ভরতমুনি যে প্রসঙ্গে আপনি যেটা বললেন যে হ্যাঁ। সময়ের সঙ্গে সঙ্গে হ্যাঁ। এই ইতিকর্তব্যের কিছু পরিবর্তন করা যায়, হ্যাঁ, মানে করা যেতেই হবে। যেতেই হবে, কারণ হ্যাঁ। সেটা যুগের সঙ্গে, হ্যাঁ। পাত্রের সঙ্গে সেইগুলো খাপ খাবে। হ্যাঁ। এটাই তো বলতে হ্যাঁ, চাইলেন। হ্যাঁ। আমার সংস্কৃত ব্যাকগ্রাউন্ড নেই, আমি বরং পাশ্চাত্য থেকে একটা উদাহরণ হ্যাঁ। দিচ্ছি। ইদানিংকালে আমরা প্রায় দেখি যে পুরনো শেক্সপিয়ারিয়ান নাটকগুলো হ্যাঁ। এখন মানে এখনকার পোশাকে স্যুট পরিয়ে আধুনিক রিভলভার ব্যবহার করে, হ্যাঁ। যেরকম হ্যাঁ, হ্যাঁ, প্রাচ্যেও এটা হয়, পাশ্চাত্যেও হয়, অনেকেই আমাদের এখানে বিশাল বড় হ্যাঁ। ওই ধরনের অভিনয় করে। মানে এইগুলো কিন্তু দর্শক নিচ্ছেন। সেটা কি ওই অনুবর্তী যেটা আপনি বলতে চাইছেন? ইতিকর্তব্যটা চেঞ্জ হয়ে 400 গেছে। বছর আগে লেখা নাটক এখন আসলে প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা আমরা কি আর ওই ধরনের ড্রেস পরি আজকে? আজকে আমরা পালঙ্কে শুই। সমস্ত পালঙ্ক কিন্তু আমাদের কলকাতায় শাহাপুরে চলে যান। কেউ পালঙ্ক, কারণ পালঙ্কগুলো ফ্ল্যাটে উঠবে না, ওই দামড়া পালঙ্ক আর ওই 40 মন আলমারি ইটালিয়ান প্রেস কে তুলবে ওপরে? তাহলে কি হচ্ছে, সময়ের সাথে আমাদের কেউ পালঙ্ককে অবহেলা করি না, কিন্তু পারছি না রাখতে। সবার মনেই কিন্তু ওটা দেখলে ভালো লাগে, ঠিক বলছি কিনা? শ্রদ্ধা আছে, আমাদের সবেতে শ্রদ্ধা আছে, কিন্তু এই যুগে দাঁড়িয়ে আজকে আর বড় বাড়ি মেনটেন করা যায় না। সমাজ বদলে গেছে, ইনকাম এইটুকুনি হয়ে যাচ্ছে দাঁড়িয়ে, তো সেই অনুযায়ী তো করতেই হবে। তাই ইতিকর্তব্যতাটা ওই অনুযায়ী অটোমেটিক চেঞ্জ হয়। আই বিলিভ অটোমেটিক চেঞ্জেসে। মানে দেখো বিষয়টা কেমন হয়ে যাচ্ছে। ওই যে বললাম, আমার মেয়েরা যখন, আমি একটা রিসার্চ স্কলার ছিলাম, তখন তাদের অত মেকআপ শিখিয়েছিলাম, আজও করে যাচ্ছে, কিন্তু মুখ ঘষে যাচ্ছে, ওর থেকে বেরোতে পারছে। রীতিমতো আমায় চেঁচাতে হয়, রীতিমতো আমায় চেঁচাতে হয় যে কি মাথাটা গেছে নাকি টোটালি, দেখি ঘষেই যায়। হ্যাঁ, তার থেকে আমি কি শিখলাম? না বাবা, আর কোনো রিকনস্ট্রাকশন আমি কাউকে শেখাবো না। এটা তার ক্ষেত্রে হিতে বিপরীত জিনিস হয়ে যাচ্ছে, কারণ ওষুধটা আমরা যেটা ডাক্তার হিসেবে দিচ্ছি, সে খাচ্ছে তো, সাইড এফেক্ট তার হচ্ছে। আমি ডাক্তার হিসেবে কিন্তু বসে আছি চুপটি করে, আমি কিন্তু দ্রষ্টা, সাইড এফেক্টের সে ভোক্তা। কতটা জানলে এবং নিজের মধ্যে কতটা জ্ঞান থাকলে এই ধরনের রিকনস্ট্রাকশনে মানুষ সাহস পায়, এবং এরকম না, আমি রিকনস্ট্রাকশনটার মানি না। আমায় এখন কেউ জিজ্ঞেস করলে আমি বলি ওগুলো এক সময়ের অল্প বয়সের মাথার, কি বলবো, মাথা খারাপের লক্ষণ। একসময় খুব আমার প্রচন্ড অবসেশন ছিল, ওইটাকে দেখতে চাই, কিন্তু এখন তো বুঝতে পেরেছি যে মানে পড়াশোনা তুমি কন্টিনিউ করছি, একের পর এক ফেলোশিপ নিচ্ছি, কন্টিনিউ ওই পড়াশোনা করতে ভালোবাসি। ওই মানে আমি দল চালানো, প্রথমটা দল না, ওটা ইনস্টিটিউশন একটা,
সেখানে খুব কম লোকই পা দেয়, কারণ লোকে জানে আমি নট রিচেবল, মানে আমাকে অ্যাপ্রোচ করা যায় না, আমি অ্যাপ্রোচেবল নই। আমি খুবই অ্যাপ্রোচেবল, কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে আমি একটা আমার জগতে থাকি, কারণ রিসার্চ স্কলার তো ওর মতো চলি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি একটা কোনো বিষয় আমরা আটকে যাই, তাহলে কি আপনার মনে হয় আমার কোনো ডেভেলপমেন্ট হবে? তখন আমি আমার ওই ফ্রাস্ট্রেশনটা সোসাইটির ওপর চাপাবো যে এইটাই সব, এটাই আলটিমেট। নাথিং ইজ আলটিমেট, এভরিথিং ইজ রিলেটিভ। আজ যেটা আলটিমেট কাল সেটা আলটিমেট নয়, কাল যেটা আলটিমেট পরশু সেটা আলটিমেট নয়। এটা তো আমাদের, এটা কিছুই না, বুদ্ধও বলে মাধ্যমিকবাদ, এভরিথিং ইজ রিলেটিভ কনসাসনেস। অ্যাবসলিউটলি চেঞ্জেস যদি তুমি না বোঝো তাহলে তুমি কিছুই বোঝোনি এবং তোমার কোনো বিদ্যাই দাঁড়ায়নি, হয়নি। তার জন্য চেষ্টা করি আগে যেমন অ্যানাউন্সমেন্ট, আমি বলছি আমার তো একটা বিরাট কনস্ট্রাকশন ছিল ডান্স, মানে এই প্রাচীন ডান্স, সেটা যখন নাচতো তখন ওই দীপ সুন্দর অ্যানাউন্সমেন্ট লিখতো আমার স্টুডেন্ট, ওটা পড়া হতো, পড়ে হতো। রিসেন্টলি আমি অনেকবার দেখে, আজকে হঠাৎ লাস্টে বললাম এই রুদ্ররূপ শোন, সকালবেলা থেকে ওকে পড়ালাম, ও জানে অনেক কিছু আমার সঙ্গে থাকে এ করে। আইলাম আজকে যখন এই আকাশ নাচবে তুই অ্যানাউন্স করবি তো। যেই করলো ফিডব্যাক এসে গেল, ইরি বাবা এ কি অসাধারণ, যেটা বললো সেটাই মঞ্চে দেখলাম। তার মূল কারণ ছিল বাংলা, মূল কারণটা ছিল বাংলা, আর কিচ্ছু না। ও বললো স্যার কি ভাষায় বলবো, আমি বাংলা ভাষায় বলবে, দেখছে লোকে বাংলা, ঠিক আছে। আর বল নাচটা হচ্ছে সংস্কৃত তো, একটু বঙ্গ ভাষায় বললে ভালো হয় তোমার। আমি কিন্তু এমন করে বলতে হবে তোমার ধ্বনিটা ওকে ছোবে, তার জন্য তুমি বেশি সময় ওই আকাশের সাথে কাটাও। আকাশের একটা ফ্রিকোয়েন্সি আছে, তুমি বোঝো সে ফ্রিকোয়েন্সিটা কি, শুধু মুখস্থ করে, ঠিক আছে, যা দেবে মুখস্থ করে নেবে স্টোরি, ঠিক আছে, সব মুখস্থ করে নেবে। আর ও মুখস্থ করে আর তুমি রিয়েলাইজ করো, তাহলে মুখস্থ আর রিয়েলাইজেশন মিলে যাও, দেখবে একটা দারুণ রাস্তা বেরিয়েছে। মানে এইভাবে আমি করাই বিষয়টাকে, ওরাম নয় যে তুমি এখন পরবর্তীকালে এটা দেখবেন শুরু হবে ডান্সারদের মধ্যে থিয়েটারের লোককে অ্যানাউন্স করাচ্ছে। এই সমস্যা তো কিছু সোসাইটিতে দেওয়াই সমস্যা, তার ভ্রান্তটাই যায়। এটা বুঝবে না যে এটা একটা অন্য মেথড, মানে ও আমার বাড়িতে থাকে বলে ওইগুলোর মধ্যেও পড়াশুনো করে ঘুরে ফেরে বলে আমি দিয়েছি, এটা অন্য কাউকে আমি দিইনি কিন্তু। এবং ওর একটা বাচিক ভঙ্গি আছে, 17 years অফ থিয়েটার ইন ইজ লাইফ, তাই জন্য আমি দিয়েছি। 17 বছর থিয়েটারে করার, এবং খুব ভালো কমিউনিকেট করতে জানে, এইটা ব্যাপারটা আছে, কমিউনিকেট করতে হবে এখানে আমায়, ঠিক আছে, তাই জন্য দেওয়া। এটা কিন্তু দ্বিতীয় ব্যক্তি কি হবে মনে হয়, হবে না। আর কার কি প্রশ্ন আছে বলুন? তাতে কিন্তু দর্শক নিজেরা তৈরি হচ্ছে, দর্শকই সমৃদ্ধ হচ্ছে। হ্যাঁ, এবং দর্শকে বলেছে, সে তো বোঝবার কনস্ট্যান্টলি চেষ্টা করে যাচ্ছে। প্রথমে দর্শক ভেবেছিল এটা রেকর্ডেড, একজন বলেছে কি ভালো রেকর্ড করিয়েছে না এটা, তখন আমার বান্ধবী বলেছে ওইদিকে ঘুরে দেখ, অ্যানাউন্সটা করছে ওখান থেকে, রেকর্ড করায়নি, পিয়ালদা তো এসব করায় না, দেখ ওদিকে। তখন বলে ও এই বলছে, কি করে বলছে এটা, কারণ আমাদের দায়িত্ব কি, আমার যেটা বক্তব্য, আমি একটা কথা বলি, কিছু খারাপভাবে নেবেন না, এই যে বায়ুমণ্ডলের মধ্যে আছি বলে আপনি নিঃশ্বাস নিতে পারছেন তো, তাই কি না? যেখানে এয়ার পকেট, নিঃশ্বাস নিতে পারবো না তো। আমি বলি স্টে উইথ আর্ট, যখনই তুমি আর্টের সাথে বাস করবে কোনো একটা তোমার দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয়ে যাবে, এই দেওয়া নেওয়াতেই তুমি তৈরি হবে। আর্টকে এরকম আলাদা করে ধরা যাবে না কিন্তু, কারণ আর্ট তো দেখা যায় না, তাই জন্যই তো সে শক্তি, এবং তাই জন্যই সে নারী, তাই তাকে কলা বলা হয় আমাদের দেশে কিন্তু। তাই জন্য কি বলা হয়, নাট্য বিদ্যা, এই বিদ্যা মানে স্ত্রীলিঙ্গ, নাট্য কলা সবসময় বলা হয়। একটা পুল্লিঙ্গ শব্দের পাশে দেখুন কি সুন্দর একটি স্ত্রীলিঙ্গ শব্দকে বসানো আছে, কারণ ওইটি না হলে এটা ক্রিয়েটিভও হবে না, এটা রসময়ও হবে না, আর এটার গতি হবে না। স্রোতস্বিনী, অসাধারণ অসাধারণ, মনে হচ্ছে শুনেই যাই। আর কেউ কিছু কি প্রশ্ন রাখবেন? এই মানুষটা, মানে আজকে সন্ধ্যেটা আমাদের অনেক অনেক দিন মনে থাকবে। এই ধরনের আলোচনা তো আমরা শুনবার সৌভাগ্য আমাদের হয় না। থ্যাংক ইউ নান্দিপটকে, সত্যি তো প্রকাশ দেখি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। তাহলে প্রকাশ দা, ইতি টানবো কি? জিজ্ঞেস করে নি। বল না, কিছু বলবি? হ্যাঁ, আমার একটা জিজ্ঞাসা ছিল যে মেকআপের ব্যাপারটা নিয়ে একটু মাথায় আসছিল। হ্যাঁ, ওটা ওই সময় থেকে, মানে মেকআপের বিষয়টা কিভাবে এলো বা প্রয়োজনীয়, এটা খুব সুন্দর থিওরি আছে যে মেকআপ কেন এলো। মাথায় ঘুরছে। আমাদের বডিগুলো ভিন্ন ভিন্ন,
এই আপনাকে একরকম দেখতে, পাশের জনকে আরেক রকম দেখতে, এনাকে একরকম দেখতে। দেখবেন একটা বয়সে একরকম দেখতে ছিল আপনাকে, প্রকাশদা এখন বয়স হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে, কিন্তু আমাদের প্রত্যেকের যে চেতনাটা এক কিনা। তাই তো। তাহলে কোনখানে আমরা আলাদা? শরীরে, তাই কি না? এটা আহার্য, এটা অভিনব গুপ্ত এটা বলছেন। কারণ ওটা ছাড়া ক্যারেক্টারের চেতনাকে রূপ দেওয়া যায় না। একজন অ্যাক্টার হচ্ছে কিন্তু সিংহাসন ক্যারেক্টারের, সেই ক্যারেক্টার তার শুদ্ধ সত্যের উপরে এসে বসে। তাই যে অ্যাক্টার, এই যে বলে এক্সপার্ট অ্যাক্টার, তাদের ব্যাপারটা তারা নিজেরাও জানে না তাদের যে সত্য যেটা, সেটা একটা স্ফটিকের বলের মতো। তার সামনে যা রাখবেন সেরকম কালার নেবে, সরে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। তাই এই বাইরেটা আমি মুড়বো কী করে? আমি যে দেখাবো দুর্যোধন, দুর্যোধন শব্দের অর্থ কী? দুর্যোধনা ইয়াস্য সাহা, যাকে জীবনের কোনো যুদ্ধে পরাজিত করা যায় না। তা আমরা সবাই দুর্যোধন। দুর্যোধন কি না? আমরা সবাই তো জীবনে যুদ্ধ করছি একটা জায়গায়, তাই কি না? কিন্তু এইটা তো বললে হবে না, এটা তো সামান্য হয়ে গেল। তোমাকে তো একটি বিশেষ দুর্যোধনকে মঞ্চে আনতে হবে। এই বিশেষ দুর্যোধন যখন মঞ্চে আসবে, এর মধ্যে কতগুলো জিনিস ভাগ হবে। একটা প্রথম আসবে কলা, আর্ট। আর একটা কি আসবে? এই আর্টের দুটো দিক, একটা বস্তুবাদী, একটা আত্মবাদী, মানে অবজেক্টিভ আর সাবজেক্টিভ। তুমি যদি অবজেক্টিভভাবে দেখাতে যাও, তাহলে তুমি দুর্যোধন যে কোনো রকমভাবে যে কোনো অবজেক্ট দিয়ে তৈরি করতে পারো। আর যদি সাবজেক্টিভভাবে দেখাতে চাও, তখন দুর্যোধনের মধ্যে ওই গুণ অনুযায়ী কালার, বুঝতে পেরেছেন? ওই কালার অনুযায়ী কস্টিউমটা একটু অন্যরকমভাবে করা, সে তো আজও আছে। ওয়েস্টে কি হচ্ছে না, অদ্ভুত আর্টিকুলেটেড কস্টিউম কি বানিয়ে ফেলছে না, যেটাকে ওরা আনওয়ারেবল ফ্যাশন বলে আজকে। একই আছে, মানে মেন চেতনাটা মানুষ মাত্র এক, তাই ওটাকে বলে মনুষ্য চেতনা, পশু চেতনা, বৃক্ষ চেতনা, পার্থিব চেতনা। ভাগ করা হয় কি না? এই প্রত্যেকটা চেতনা ভুবা চৈতন্যের সাথে কানেক্ট। তাই আমাদের ইনস্টিংক্ট বলে একটা ব্যাপার থাকে, তাই কি না? কিন্তু এটা তো সামান্য হলো, একে আমি বিশেষে কাটবো কি করে? এই যে বিশেষে কাটার জন্য আহার্য কেন বলা হলো? ওইটাই অডিয়েন্স প্রথম খাবে, খেয়ে বুঝবে ও এ দুর্যোধন, এই তো দুর্যোধন আসছে। নইলে দেখুন বুঝতে পারবে না বিষয়টা, হয়তো বুঝবে দ্যাটস ফর কোনোয়েসার্স, বুঝতে পেরেছেন, বা রেসিপিয়েন্টসদের জন্য, নট ফর নানা লোকা। তাই জন্য এই যে মডার্ন কন্টেম্পোরারি অ্যাবস্ট্রাক্ট থিয়েটার কারা দেখে? সর্বসাধারণ দেখে না। দেখবেন এক প্রকার অডিয়েন্স আছে যারা খুব ডিপ থিয়েটার নিয়ে কাজ করে, তারা ওটা দেখে, ইভেন ইন ডান্স, ইভেন ইন মিউজিক, তাই কি না? বাট ভরত বলছে শুধু তো রেসিপিয়েন্টস ভাবলে হবে না, সার্বজনটাও তো বুঝতে হবে। কারণ ও তো নটধর্ম, মানে এটা দিয়ে সোসাইটিকে চেঞ্জ করবে। তাহলে ভরতের অডিয়েন্স কিন্তু রেসিপিয়েন্টস শুধু নয়, রেসিপিয়েন্টস আর সর্বজন সব। তাই আহার্যটা লাগবে। ভেরি গুড। আপনি স্যার একটা বক্তব্যে বলেছেন মানবতা, প্রথম দিকে বললেন, সেটা আপনি চা দিয়ে উদাহরণ দিয়েছিলেন। আমরা দেখলাম 1 ঘন্টা ধরে আপনি সেই চাটাই খাচ্ছেন, ঠান্ডা হয়ে যাচ্ছে। অসুবিধা নেই তাতে আমার অসুবিধা হয় না। ও কিছুতেই অসুবিধা এমনি হয় না। কেন কিছুতে অসুবিধা হয় না বলুন তো? বলবো, নিজের বাড়ি থাকি না, থাকি এক ছাত্রের বাড়ি, বুঝতে পেরেছেন? আমার মোটামুটি আলমারি টালমারি কিছু নেই। অর্ধেক দিন বেরোনোর সময় অন্তর্বাস খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? আমাকে বলে বয়স হয়ে গেছে তো, তোমার আবার অন্তর্বাস করার প্রয়োজন আছে, আর কি বলবেন? তাই কিছুতেই কোনো অসুবিধা নেই। কাজটা হলে, যতদিন এসছি একটা কাজ করতে এসছি, কাজ করবো, চলে যাবো, কোথাও একটা মাথায় ছাদ পেলে থাকবো। নিজের বাড়িই থাকি না, কিছুই নিজের বলে নেই। ওই জন্য যা দেবেন খেয়ে নেবো। আত্মতুষ্টিতে এত মগ্ন হয়ে আছেন যে সেইটার আমরা ভাগ পেয়ে গেলাম, এবং কিভাবে আত্মতুষ্ট হওয়া উচিত সেইটার একটা দিকদর্শন আজকে সন্ধ্যেবেলায় আমরা পেলাম। কারণ আত্মতুষ্ট না হলে মুশকিল হয়ে যাবে। কারণ আমরা তো ওই রজ তম 3টে গুণ তো শরীরের মধ্যে থাকে, ওই তমগুণটা একটু উঠে আসবে, আর তমগুণটা থ্রো হয়ে গেলে স্পেসটা একটু খারাপ হয়ে যাবে। তাই একটু অ্যাওয়ার থাকতে হয় যে তমগুণ আছে সবাই, দেহি তা নয়, ওটা যাতে না আসে তাই চেষ্টা করা। ঠিক আছে, ভালো লাগলো, নমস্কার। প্রকাশদা তোমাকে অনেক ধন্যবাদ, দিদি অনেক ধন্যবাদ। না দিদি খুব ভালো লাগলো, মানে আমরা কত যে এনরিচড হলাম। একটু বড় করে হাততালি সবাই মিলে।
ধন্যবাদ ধন্যবাদ নান্দিপট এইভাবেই